Today we discuss about the pre-operative complications of cataract surgery. So, what are the pre-operative complications before we do anything? Anxiety. Anxiety কেন হবে? স্বাভাবিক যে কোনো অপারেশনের আগে অ্যাংজাইটি হতে পারে। তো হাউ ডু উই প্রিভেন্ট অ্যাংজাইটি? যেটা আমার দেখে মনে হচ্ছে যে এই পেশেন্টটার অ্যাংজাইটি হতে পারে বা পেশেন্টের বিপি বেশি আছে, ঠিক আছে, তখন আমরা কি করব? পেশেন্টকে একটা অ্যালপ্রাজোলাম দিয়ে রাখি। অনেকে রুটিনলি দেয়, অনেক সার্জন, অনেকে রুটিনলি দেয় না, কিছু সিলেক্টিভ পেশেন্টকে দেয়, ঠিক আছে। নজিয়া গ্যাস্ট্রাইটিস, ইটস ভেরি কমন বিকজ অফ ড্রাগ রিয়াকশন, ঠিক আছে। ইরিটেন্ট অর অ্যালার্জিক কনজাংটিভাইটিস। ইরিটেন্ট অ্যালার্জিক কনজাংটিভাইটিস কেন হয়? যেগুলো আমরা ড্রাগ দিচ্ছি সেখান থেকে হয়, বিশেষ করে ব্লক দেওয়ার জন্য, ঠিক আছে। কর্নিয়াল অ্যাব্রেশন। হোয়াই কর্নিয়াল অ্যাব্রেশন হ্যাপেন ইন বিফোর ক্যাটারাক্ট সার্জারি অর আফটার ক্যাটারাক্ট সার্জারি? এনি আইডিয়া? যখন আমরা ড্রেপ দিই, ড্রেপ মানে বুঝিস, আই ড্রেপ হয় একটা, ঠিক আছে, যেটা আমি ইনস্ট্রুমেন্ট যখন দেখাচ্ছিলাম তখন হয়তো অনেকে খেয়াল করেছিলিস, ড্রেপে না একটা গাম থাকে, আঠা থাকে, ওটা তো স্কিনে চেটাতে হবে, ওটা অনেক সময় কর্নিয়াতে লেগে, যখন লাগাতে যায় একটু যদি কেয়ারফুলি না লাগানো হয় তখন ওখানে কর্নিয়াল অ্যাব্রেশন হয়ে যায়। ওটা ভয়ের কিছু থাকে না, ওটা ভিসকোইলাস্টিক সাবস্টেন্স দিলে পরের দিন যখন আমরা আইপ্যাড রিমুভ করব ইটস কমপ্লিটলি হিল, ঠিক আছে। অ্যান্ড দ্য লাস্ট বাট নট দ্য লিস্ট, দ্যাট ইজ কমপ্লিকেশন ডিউ টু দ্য লোকাল অ্যানাস্থেসিয়া। এটা কি? রেট্রোবালবার হেমারেজ। তো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য পেরিবালবার ব্লক অ্যান্ড রেট্রোবালবার ব্লক? এই বেসিক ডিফারেন্সটা কি? পেরিবালবার ব্লক অ্যান্ড রেট্রোবালবার ব্লক। বালবার মিনিং কি? বারবার কথা আই বল, বালবার মানে কি? আই বল। তা আই বলের সাইডে যদি আমি কোনো ব্লক দিই তাহলে দ্যাট ইজ উই কল পেরিবালবার। রেট্রোবালবার মানে আই বলের পেছনে যেটা, মানে একদম, তাহলে হচ্ছে রেট্রোবালবার। তো আই বলের পেছন দিকে কি স্ট্রাকচার থাকে আমাদের অ্যানাটমিক্যালি? আমার আইবলের একদম পোস্টেরিয়রলি কি স্ট্রাকচার আছে, কি ইম্পর্টেন্ট স্ট্রাকচার আছে? অপটিক নার্ভ আছে। তো আমি যদি রেট্রোবালবার ব্লক দিয়ে দিই, মানে রেট্রোবালবার, তাহলে কি হবে? অপটিক নার্ভ ড্যামেজ হবে, আর অপটিক নার্ভ ড্যামেজ হলে পেশেন্টের ভিশন থাকবে না। তো অলওয়েজ উই প্রেফার পেরিবালবার ব্লক। আগেকার দিনে রেট্রোবালবার ব্লক দেওয়া হতো, এখন অনেক সময় হয়ে যায় আমি দিতে যাচ্ছি পেরিবালবার, কিন্তু এতটাই ডিপ হয়ে গেল ব্লকটা যে ওটা রেট্রোবালবার হয়ে গেল। তো রেট্রোবালবার হয়ে গেলে নর্মালি ওটি করাটা ডিফিকাল্ট, ঠিক আছে। হয়তো ব্লকটা ভালো হলো, মানে পেশেন্টের একদম আই নড়ছে না, তোর মনে হয় ভালো, তো আমার ওটি করতে সুবিধা, কিন্তু ওটা কিন্তু অনেক কমপ্লিকেশন হয়, একটা অপটিক নার্ভ ড্যামেজ হয়, দ্যাট ইজ এ রেট্রোবালবার হেমারেজ, ঠিক আছে। এইগুলো হয়। এবার হচ্ছে রেট্রোবালবার হেমারেজ, যেটা বলছিলাম, এটা কেন হয়, যেটা আমি অলরেডি ডিসক্রাইব, যেটা ইজ দি অ্যাকুমুলেশন অফ ব্লাড ইন দি রেট্রোবালবার স্পেস। ওকে। আর এখানে আমি কি করে বুঝবো যে এটা রেট্রোবালবার হয়েছে? আমি ধর পেরিবালবারই দিতে গেছি কিন্তু রেট্রোবালবার হয়েছে, একটা প্রোপটোসিস হয়ে যাবে। যদি আমি ভেতরে ব্লকটা দিই, ব্লকটা কি করবে? আইবলটাকে বাইরে বার করে দেবে। কখনো কখনো এতটাই সিভিয়ার প্রোপটোসিস হয়ে যায় যে আইলিডটা ক্লোজ করা যায় না। মানে বুঝতে পারছিস কি বলছে? প্রোপটোসিসটা আইবলটা এতটাই প্রোট্রুড করে সামনের দিকে অ্যান্টিরিয়রলি চলে এসছে, আমি আইলিডটা পেশেন্টের ক্লোজ করতে পারছি না। তখন আমরা কি করতে হয়? ওটি তো ক্যান্সেল করতেই হবে, কেন? কর্নিয়া তো ড্রাই হয়ে যাবে, আমি পেশেন্টের ওটি করে কোনো লাভ নেই। আর অতটা হাই আইওপির মধ্যে ওটি করলে ও কমপ্লিকেশন হওয়া অলমোস্ট মানে প্রিভেন্ট করা সম্ভব নয়, ঠিক আছে। ওটি করাটা তো পোস্টপন্ড হবে, কিন্তু পোস্টপন্ড করলে তো হবে না, আইলিডটা তো ক্লোজ করতে হবে। আমরা কি ক্ষেত্রে কিভাবে আইলিডটা ক্লোজ করি? তখন সিভিয়ার কেসে এই যে ক্যান্সাস বলে, এটাকে জানিস তো অ্যানাটমিক্যালি, এইগুলোকে ক্যান্সাস বলে। এই ক্যান্সাসে একটা নিক করি, যেটাকে আমরা ক্যান্থোটমি বলি। ক্যান্থোটমি কি করলে কি হবে? এখানে রিলিজ হয়ে গেল, এখানে যদি আমি একটা নিক দিই তাহলে রিলিজ হয়ে গেল, তাহলে ইজিলি আমি আইলিডটা ক্লোজ করতে পারবো। সেটা পরে ওটা নিজে থেকে আস্তে আস্তে হিল করে যায়, বা কখনো কখনো স্টিচ দিতে হয়, কিন্তু এটা করতেই হবে। ক্যান্থোটমি না করলে, আমি আইলিড যদি ক্লোজ না করি তাহলে কিন্তু পেশেন্টের একটা আলসার হয়ে যেতে পারে। আমি খালি আইপ্যাড লাগিয়ে ছেড়ে দিতে পারি না, ঠিক আছে। ওটি তো পোস্টপোন করবোই, কিন্তু ওটাও আমাকে খেয়াল রাখতে হবে। এটা ম্যানেজমেন্টে ওটাই লেখা আছে, এবং তার সঙ্গে আইওপি কমানোর জন্য ড্রাগ দিতে হবে। সেটা কি? অ্যাসিটোজোলামাইড। এই অ্যাসিটোজোলামাইড ড্রাগটা দেখবি যেখানেই আমরা দিচ্ছি, আইভি অর ওরাল, অলওয়েজ আমরা আইওপি ডিক্রিজ করার জন্য দিচ্ছি। তোরা যখন গ্লকোমাতে দেখবি অ্যাঙ্গেল ক্লোজার গ্লকোমা করবি, ওখানেও দেখবি ম্যানিটাল অর অ্যাসিটোজোলামাইড। অ্যাসিটোজোলামাইডটা কিছু কিছু ক্ষেত্রে আমরা অ্যাভয়েড করার, ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যাভয়েড করার চেষ্টা করি। কেন? কারণ এটা অনেক ইলেকট্রোলাইট ইমব্যালেন্স করে, পটাশিয়ামের ইমব্যালেন্স করে, ঠিক আছে। তো এটাকে ওই জন্য অ্যাসিটোজোলামাইড দিলে অনেক অনেক সময় আমরা একটা তার সঙ্গে পটাশিয়াম সাপ্লিমেন্ট দিই, বা পেশেন্টকে বলি যে আপনি ব্যানানা খাবেন বা ফ্রুটস খাবেন, এগুলো একটু খেতে বলি, বা একটা পটাশিয়াম সাপ্লিমেন্ট দিই, কারণ এটা পটাশিয়ামকে অনেক কমিয়ে দেয়। আরও অ্যাসিটোজোলামাইডের কিছু কিছু সাইড এফেক্ট রয়েছে মেটাবলিক এবং কিডনি পেশেন্টের, এগুলোতে দেওয়া যায় না। এই জন্য অ্যাসিটোজোলামাইড দেওয়ার আগে একটা আমাদের কশন রাখতে হয়।
আইভি অ্যাসিটোজেলামাইড তো আরো বেশি আমাকে সাবধানে দিতে হবে। ওরাল 250 mg একটা ট্যাবলেট পাওয়া যায়, 500 দিতে গেলে ডবল ডোজে দিতে হয়, ঠিক আছে। অনেক সার্জেন রুটিনলি অ্যাসিটোজেলামাইড দেন, ঠিক আছে। আজকাল অতটা দেওয়া হয় না যদিও। অনেকে কি আগেকার দিনে যখন অনেক বেশি ব্লক দেওয়া হতো তখন কি হতো, ওদের তোদের বইয়েও মোস্ট প্রবাবলি আছে, এখনো আছে হয়তো, যে দেখা যায় প্রি অপারেটলি সবাইকে অ্যাসিটোজেলামাইড দিচ্ছে। এক্সামে না এটা না বলাই ভালো। এখনকার দিনের কোনো মানে যারা এক্সামে নিতে আসবে তারা ওই অ্যান্সারটা হয়তো পছন্দ করবে না। তোরা ভুল কিছু বলছিস না, বইয়ে আছে এটা, কিন্তু বলার দরকার নেই, স্কিপ করে যাচ্ছে ওটা। কেননা সবাইকে আমরা রুটিনলি অ্যাসিটোজেলামাইড দিই না, কেননা এর এতগুলো সাইড এফেক্ট রয়েছে, তো আর আননেসেসারি ওটা দিলে লাভ হয় না। হ্যাঁ, কারোর এখন ইন্ডিকেশন আছে আইওপি বেশি, তার ক্ষেত্রে দিলাম, ঠিক আছে। ওসিআর এটাও কি বলতে পারবি ফুল ফর্মটা? অকুলো কার্ডিয়াক রিফ্লেক্স মানে কি? এটা ম্যাক্সিমাম আমরা দেখে থাকি ইন পেডিয়াট্রিক পেশেন্টে, যখন আমরা ক্যাটারাক্ট সার্জারি করি, দেন দেয়ার সাম কার্ডিয়াক ম্যানিফেস্টেশন হয় ব্লক দেওয়ার পরে। কি কি হয়? দেয়ার ইজ এ ব্র্যাডিকার্ডিয়া, একটোপিক বিটস, নোডাল রিদিম, এভি ব্লক, কার্ডিয়াক অ্যারেস্ট, অ্যারিথমিয়া অ্যান্ড অ্যাসিস্টল। এই ম্যানিফেস্টেশনগুলো ম্যাক্সিমাম আমরা পেডিয়াট্রিক পপুলেশনে দেখে থাকি। অ্যাডাল্ট পেশেন্টে অকুলো কার্ডিয়াক রিফ্লেক্স বা অ্যাসনার রিফ্লেক্সও বলে এটাকে, এটা কিন্তু খুব রেয়ারলি দেখতে পাই অ্যাডাল্ট পেশেন্টে, কিন্তু পেডিয়াট্রিক পেশেন্টে আমরা খুব কমনলি করি। ওই জন্য যখন আমরা পেডিয়াট্রিক পেশেন্টে ওটি করছি, জেনারেল অ্যানাস্থেসিয়া দিয়ে করি ম্যাক্সিমাম ক্ষেত্রে, আমরা অলওয়েজ ইকেজি মনিটরিং করি, মানে কন্টিনিউয়াস মনিটরিং করে দেখা হয় যে পেশেন্টের কোনো প্রবলেম হচ্ছে কিনা, যে অ্যাসিস্টল বা এভি ব্লক এরকম কিছু লাইভ দেখতে হয় আমাদেরকে, অ্যানাস্থেসিস্টের সামনে করতে হয় এবং এটা লাইভ দেখতে হয়। কেন হঠাৎ করে যদি এরকম হয়ে যায়, আমি প্রিভেন্ট না করতে পারি, তাহলে একটা লাইফ রিস্ক চলে আসতে পারে। প্রিভেন্ট কি করে যদি আমি ওসিআর হচ্ছে তখন আমাকে আইভি অ্যাট্রোপিন দিতে হয় এই ডোজে 0.4 mg। আইভি অ্যাট্রোপিন মনে রাখবি, তাহলেই হবে, ডোজ মনে রাখার স্কিপ করতে পারিস, কোনো অসুবিধা নেই। এবার হচ্ছে কি কি ইন্ট্রা অপারেটিভ কমপ্লিকেশন। এবার এই আজকের যে টপিকটা সেটা হচ্ছে কমপ্লিকেশন অফ ক্যাটারাক্ট সার্জারি। এখান থেকে কি কি থিওরিটিক্যাল কোশ্চেন আসতে পারে। একটা তোকে কোশ্চেন দিল যে জাস্ট এইটাই, এই হেডিংটাই, ইন্ট্রা অপারেটিভ কমপ্লিকেশনস অফ ক্যাটারাক্ট সার্জারি। একটা হতে পারে ডিলেড কমপ্লিকেশনস অফ ক্যাটারাক্ট সার্জারি। আলাদা আলাদা, প্রত্যেকটার অ্যান্সার কিন্তু আলাদা। জাস্ট রিসেন্ট ইয়ার, মানে জাস্ট তোদের প্রিভিয়াস ইয়ার, মানে এই বছর যারা এক্সাম দিয়েছে তাদের একটা কোশ্চেন এসছে, আমি আসবো, এইটা এসছে, এখানে নেই, আসছি, সেটা হচ্ছে আফটার ক্যাটারাক্ট, ঠিক আছে। এবার আফটার ক্যাটারাক্ট বলে অনেক বই কিন্তু নেই, আমার এখানে স্লাইডে আছে, আমি দেখাচ্ছি, কিন্তু তোদের যে বইটাতে লেখা আছে সেটা হচ্ছে পিসিও আছে, পোস্টিরিয়র ক্যাপসুলার ওপাসিফিকেশন। এবার অনেক স্টুডেন্ট যেটা ভেবেছে, খাতা দেখার সময় আমরা বুঝতে পেরেছি যেটা, ওরা আফটার ক্যাটারাক্ট মানে ভেবেছে ক্যাটারাক্টের পর যা যা কমপ্লিকেশন হয় সব, ঠিক আছে। হয়তো টার্মটা আগে ফ্যামিলিয়ার নয়, ওই জন্য বুঝতে পারেনি, কিন্তু এটা একদম ভুল, ঠিক আছে, মানে একদম কোনো নাম্বার পাওয়ারই নয়। আফটার ক্যাটারাক্ট ইজ এ স্পেসিফাইড টার্ম দ্যাট ইজ অনলি রিজার্ভ ফর পিসিও, ঠিক আছে। আমি আসছি আফটার ক্যাটারাক্ট নিয়ে। এখন ইন্ট্রা অপারেটিভ কমপ্লিকেশন, ইন্ট্রা অপারেটিভ কমপ্লিকেশন মানে ওটি করতে করতে যে কমপ্লিকেশনগুলো হচ্ছে। এবার এটা কি করে মনে রাখবো আমরা? ওটি স্টেপ যদি জানিস তাহলে ওটির কমপ্লিকেশনও বুঝতে পারবি, ওটি স্টেপ যদি না জানিস এটা মনে রাখা ইম্পসিবল। তো ফার্স্ট স্টেপ আগের দিন আমরা কি দেখিয়েছিলাম, কারো কারো মনে আছে? একটা মাসেল হুক দিয়ে প্রথমে রোটেট করে তারপরে ধরেছিলাম সুপিরিয়র রেকটাসটা। তো সুপিরিয়র রেকটাসটা ধরতে গিয়ে কি কমপ্লিকেশন হতে পারে নর্মালি? সুপিরিয়র রেকটাসটা তো আমি ব্রিডেল সুচার দিচ্ছিলাম, তাহলে আইবলটা পারফোরেট হয়ে যেতে পারে। আমি এরকম যদি একটু কেয়ারফুলি না করি তাহলে তো স্কেরা পারফোরেট হয়ে যাবে, সেটা একটা হতে পারে। তারপরে সুপিরিয়র একটা ল্যাসেরেশন হয়ে যেতে পারে যদি বারবার করতে থাকি। এগুলো নর্মালি হয় না, বিগিনিং সার্জারিতে অনেক সময় হয়ে থাকে, ঠিক আছে। এক্সেসিভ ব্লিডিং, এক্সেসিভ ব্লিডিং এর কজ আমি অলরেডি আগের দিন বলেছি, যাদের হাইপারটেনসিভ আছে, কোনো কারণে অ্যাসপিরিন বা প্রপিডগলের এসব মেডিকেশন খাচ্ছে, বেশি দিন স্টপ করেনি, তখন সেই ক্ষেত্রে হতে পারে, ঠিক আছে। এই বাকিগুলো প্রত্যেকটা আমি আলাদা আলাদা করে আসছি, ঠিক আছে। ফার্স্ট হচ্ছে ইনসিশন রিলেটেড কমতে বাটন হোলিং অফ অ্যান্টিরিয়র ওয়াল অফ দ্য টানেল। যারা আগের দিন ছিলিস ক্লাসে তারা দেখেছি, যখন আমরা একটা টানেল করছিলাম ক্রিসেন্ট নাইফ দিয়ে, প্রথমে একটা এক্সটার্নাল টানেল করছিলাম, পরে ইন্টারনাল টানেলটা করছিলাম, ঠিক আছে। এবার এক্সটার্নাল টানেলটা করতে গিয়ে একটা কমপ্লিকেশন হতে পারে। দেখ, এটা এক্সটার্নাল টানেলটা করছে, দেখ এখানে একটা হোল হয়ে গেল সামনে, দেখতে পেলি? এই যে এখন বুঝতে পারলি কি? দাঁড়া আরেকবার দেখ, টানেলটা ঠিকই হচ্ছিল, জাস্ট আমি বলবো যখন তখন এই যে এখানে একটা হোল হয়ে গেল, দেখলি? হ্যাঁ, তাহলে এটা তো হবে না। দেখ উনি কি করলেন, নিচে আরেকটা প্লেন তৈরি করলেন, দিয়ে ওটার নিচ দিয়ে প্লেন হয়ে গেল, দেখ, হ্যাঁ সাইড ওটাকে কভার আপ হয়ে গেল। তাহলে এটা হচ্ছে একটা কমপ্লিকেশন হয়ে থাকে, এটা কমন কমপ্লিকেশন, এটাকে আমরা বলি বাটন হোল,
মানে একটা ছোট বাটনের মতো হোল হয়ে গেল। এটা খুব কমনলি হয়, বিগিনিং সার্জারিতে প্রচুর হয় এটা, ঠিক আছে, এটা ভয়ের কিছু থাকে না। তারপরে হচ্ছে প্রিম্যাচিওর এন্ট্রি। আমরা কি বলেছিলাম আগের দিন, যখন আমরা স্কেরাতে টানেল করছি, এসআইসিএসই বলছি, যখন টানেল করছি প্রথমে একটা এক্সটার্নাল টানেল করব, তারপর সাইড পোর্ট করে সাইড পোর্টের যে কাজগুলো আছে সেগুলো করে, তারপরে একটা কেরাটোম্বন আছে দেখিয়েছিলাম ডায়মন্ড শেপের নাইফ, ওটা দিয়ে ডিম্পেল করে আমরা টানেল করছিলাম। এখন ধর আমি এক্সটার্নাল টানেলটা করতে গিয়ে কোনো কারণে ওটা ডাইরেক্ট এন্ট্রি হয়ে গেল, ভুল করে তো হয়ে যেতে পারে, আমি প্লেনটা ঠিক না করে আমাকে ডাইরেক্ট এন্ট্রি করে ফেলাম, তাহলে কি হবে? ডাইরেক্ট এন্ট্রি করে দিলে কেরাটম তো আর করতেই হচ্ছে না, আমি তো ডাইরেক্ট ঢুকিয়ে গেছি। নর্মালি টানেলের কনসেপ্টটা কি? স্টেপ লেডার ফ্যাশনে করতে হবে। কেন স্টেপ লেডার ফ্যাশনে করতে হবে? যাতে আমাকে পরবর্তীকালে সুচার না দিতে হয়, এটাই তো কনসেপ্টটা। এখন আমি স্টেপ লেডার মানে কি, এইরকম হবে, এইরকম হবে, তারপর এইরকম, এইভাবে আমাকে টানেলটা ক্রিয়েট করতে হবে। এখন আমি ডাইরেক্ট টানেলটা এইরকম করে দিই, তাহলে কি প্রবলেমটা কি হবে? তাহলে যেটা হবে যে আইরিস তো কন্টিনিউয়াসলি, ধর পেশেন্ট কাফিং করলো, আইরিস বেরিয়ে যাবে, তো আমার তো স্টেপ লেডার থাকার জন্য আইরিসটা বেরোতে পারছে না তখন ওই ক্ষেত্রে। তাহলে এই ক্ষেত্রে যেটা করতে হবে, আমি নর্মাল যা যা ওটি স্টেপ আছে সব নর্মালি করব, কোনো মানে ভয়ের কিছু থাকে, বারবার এসিটাকে আসলে আমাকে ভিস্কোইলাস্টিক সাবস্টেন্স দিয়ে মেনটেন করতে হবে, নর্মাল করবো, কোনো ভয়ের কিছু নেই। লাস্টে আমাকে সুচার দিতে হবে, যেটা আমি এসআইসিএস এ নর্মালি সুচার দিচ্ছিলাম না, এখানে বেটার হচ্ছে সুচার দিয়ে দেওয়া। কেন? সুচার দিলে যেটা হবে, পেশেন্ট ধর কাফিং হলো বা কোনো কারণে স্ট্রেন করলো, তাহলে আইরিসটা বেরোবে না, প্রোট্রুড করবে না, ঠিক আছে? তো বেটার সুচার করে দেওয়া। উন্ড লিক তো কোনো মতে করা যাবে না। এই যে সুচার দিচ্ছি, কেন দিচ্ছি? ধর পেশেন্টের ডাইরেক্ট এন্ট্রি হয়ে আছে, আইরিস বেরোচ্ছেও না, কিন্তু অ্যাকুয়াস হিউমার তো বাইরে ফ্লোরাতে আসতে পারে। আমাদের যে আইল্যাস, এখানে অনেক ফ্লোরা থাকে, প্রোপনায়োব্যাক্টার, ম্যাকনিস, আরো কিছু কিছু ব্যাকটেরিয়া থাকে। মানে বাইরের এনভায়রনমেন্ট থেকে অ্যাকুয়াসের যে এনভায়রনমেন্ট, এটাকে তো সেপারেট করতে হবে। যদি দুটো কাছাকাছি হয়ে যায়, কোনো কারণে উন্ড লিক হয়, তাহলে আমার একটা এন্ডোপথ্যালমাইটিসের কমপ্লিকেশন হতে পারে। আর এন্ডোপথ্যালমাইটিসের গ্রেভ কমপ্লিকেশন, আমরা পেশেন্টের আই বাঁচাতে পারবো না, এতটাই গ্রেভ কমপ্লিকেশন। তো অলওয়েজ যদি কোনো কারণে আমার সন্দেহ হচ্ছে যে উন্ড লিক হচ্ছে, কি করে আমি ডিটেক্ট করবো উন্ড লিক হচ্ছে? ধর পেশেন্ট 4 days কি 5 days পরে আমার কাছে এসেছে নর্মাল রুটিন চেক আপ করতে, এবং আমার মনে হচ্ছে এসিটা একটু স্যালো লাগছে, আমি তো সিট ল্যাম্প এক্সামিনেশন করবো, পেশেন্টের স্যালো লাগছে, তখন আমি একটা ফ্লুরোসেন্স স্ট্রিপ নেবো, আমি স্টেন করব। যদি দেখি উন্ড লিক থাকে, তাহলে ওটা কি ড্রিপিং হবে ফ্লুরোসেন্স স্ট্রিপটা, ওইটা দেখে আমি ডিটেক্ট করতে পারবো যে কোনো উন্ড লিক আছে। উন্ড লিক থাকলে বেটার হচ্ছে পেশেন্টকে আবার ওটিতে নিয়ে গিয়ে সুচার করে দেওয়া, কারণ আমি রিস্ক নিতে পারবো না, 1%ও রিস্ক নিতে পারবো। যদি হয়ে যায় কমপ্লিকেশন, আমি তখন তো আর কিছু এক্সপ্লেন করতে পারবো না। দেখ, হয়তো কিছু হবে না, না করলেও কিছু হবে না, কিন্তু কি করে বুঝবো কার হবে কার হবে না? এটা তো নট পসিবল যে আমি এটা, বেটার প্রিভেনশন হচ্ছে আমার এটা সুচার করে দাও। এটা হচ্ছে এটা উন্ড বার্ন হয়েছে, এটা হচ্ছে ফেকোতে হবে, এটা এসআইসিএস এ হবে না। ফেকোর কনসেপ্টটা কি? ফেকোতে একটা পাওয়ার দেওয়া হয়, এই যে ইমালসিফাই করে নিউক্লিয়াসগুলোকে, আগের দিনের একটা ভিডিও দেখেছিলাম, 4টে ভাগে নিউক্লিয়াসটাকে ভাগ করে তারপর ওটা একটা একটা করে এনগালফ করছিল। এই এনগালফ তো এমনি এমনি হচ্ছে না, নিশ্চয়ই কিছু পাওয়ার দিতে হচ্ছে। এই পাওয়ারটা যদি দেয়, ওটা আমাদের মেন মোটোটা কি? পাওয়ারটা দেওয়ার মানে কটেক্সে বা নিউক্লিয়াসে পাওয়ারটা দেবে, তবে তো ওটা এনগালফ করবে। কোনো কারণে যদি ওটা কর্নিয়ার দিকে পাওয়ারটা পড়ে যায় বেশি, তখন কি হবে? কর্নিয়াটা বার্ন হয়ে যাবে। এটা কিন্তু খুব প্রবলেম, এটা এরকম যদি বার্ন হয়ে যায়, তাহলে এটা আস্তে আস্তে যখন কন্ট্রাকচার হবে, বার্ন হলে তো কন্ট্রাকচার হবে এখানটা, তাহলে পেশেন্টের একটা সিভিয়ার অ্যাস্টিগম্যাটিজম হবে। ওই জন্য এখানটা কিন্তু আমাদের সুচার করে দেওয়া উচিত। সুচার করলে অ্যাস্টিগম্যাটিজমটা আমি অনেকটা প্রিভেন্ট করবো। তোরা বলবি বার্ন হলে তো এখানে দেখতে অসুবিধা হবে না, কারণ এটা অনেক সাইডে বার্ন হয়েছে, আমরা তো দেখছি এই জায়গাটা দিয়ে না, পিপিলের থ্রুতে দেখছি, এখানে বার্ন হলো তো কি এসে গেল? কিন্তু এসে গেল এটাই যে যদি আমি এটা কন্ট্রাকচার হয়, তাহলে পেশেন্টের এটা সিভিয়ার অ্যাস্টিগম্যাটিজম, হয়তো -5 সিলিন্ডার পাওয়ার লাগছে, আনএডেড কিছু দেখতেই পাচ্ছে না, সেই 560-তে হয়ে গেছে, তাহলে তো কোনো লাভ হলো না ওটিটা করে, না? তো অলওয়েজ সুচার দিয়ে এটাকে বন্ধ করে দেওয়া উচিত। তারপর হচ্ছে কর্নিয়ার তোরা লেয়ার করেছিস আগের দিন, ফ্রম অ্যান্টিরিয়র টু পোস্টেরিয়র, এপিথেলিয়াম, তারপরে কি আছে, বাউমেস মেমব্রেন, স্ট্রোমা, ডেসমেস, প্রিডেসমেস, ডেসমেট অ্যান্ড কর্নিয়াল এন্ডোথেলিয়াম। যখন আমরা এন্ট্রি করছি, আমি মনে আছে বলেছিলাম একটা ডিম্পল করে কেরাটম দিয়ে এন্ট্রি করতে হয়, এরকম এই এন্ট্রি করতে গিয়ে অনেক সময় কি হয়, ডেসমেস মেমব্রেনের একটা স্ট্রিপিং হয়ে যায়। স্ট্রিপিং মানে ওটা যেটা লেয়ার ছিল সেটা এন্ডোথেলিয়াম থেকে সেপারেট হয়ে যায়। তো সেটা যদি এরকম সেপারেট হয়ে যায়, তাহলে তো পেশেন্টের ভিশন আসবে না, এইরকম হবে দেখতে অনেকটা। যে দেখ, এটা হেজিনেস হয়ে গেছে, এখানে দেখ ডেসমেন্ট মেমব্রেনটা, এটা আমি একটা আল্ট্রাসোনোগ্রাফি করে দেখা গেছে যে ডেসমেন্ট মেমব্রেনটা স্ট্রিপিং হয়ে গেছে। এটা খুব ইজিলি প্রিভেন্ট করা যায়, মানে ধরে ওটি করতে করতে যদি আমি এটা দেখতে পাই, আমি তখন সেই ক্ষেত্রে
একটা নর্মাল এয়ার নিয়ে, এখানে SF6 C3F8 এগুলো তো নর্মালি অ্যাভেলেবেল থাকে না, নর্মাল এয়ার আমাদের কাছে অ্যাভেলেবেল, একটা সিরিঞ্জে ব্ল্যাঙ্ক এয়ার টেনে আমাদেরকে সাইড পোর্ট দিয়ে ফুল একটা বাবেল দিতে হবে। যদি আমি বাবেলটা দিয়ে দিই অ্যাকুয়াস মানে অ্যান্টিরিয়র চেম্বারে, ওটা অ্যাটাচ হয়ে যাবে, যেটা স্ট্রিপিং হয়ে গেছিলো সেটা অ্যাটাচ হয়ে যাবে একদম লাস্টে ওটি। কোনো ক্ষেত্রে যদি দেখা যায় যে এরকম হচ্ছে না, তখন আমাকে SF6 C3F8 এটা দিয়ে ট্রিটমেন্ট করতে হবে, মানে ওটা যদি নর্মাল এয়ারে অ্যাটাচ না হয়। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে নর্মাল এয়ারে হয়ে যায়, ডিটেক্ট করাটা হচ্ছে ইম্পর্টেন্ট। দেখ, যে কোনো কমপ্লিকেশন ক্যাটারাক্ট সার্জারি কেন, যে কোনো সার্জারিতে হতেই পারে, কিন্তু তোকে ঠিকঠাক টাইমে ডিটেক্ট করতে হবে এবং ঠিকঠাক টাইমে ম্যানেজ করতে হবে, তাহলে কিন্তু কোনো রিসেন্ট প্রবলেম হয় না। প্রবলেমটা ডিটেকশন নিয়ে, তুই যত তাড়াতাড়ি ডিটেক্ট করবি তত তাড়াতাড়ি ওটা ইজিলি ম্যানেজ করা যাবে। আইরিস ইঞ্জুরি ম্যাক্সিমাম এসআইসিএস এ কখন হয়, ফেকোতেও বলছি, ফেকোতে তো এনি স্টেপে হতে পারে, এসআইসিএস এ কমনলি হয় যখন ডেলিভারি করি আমরা। ডেলিভারি মনে আছে আমি বলেছিলাম স্যান্ডউইচ মেথডে করছিলাম, এই লেফট হ্যান্ড দিয়ে একটা ভেক্টিস, রাইট হ্যান্ড দিয়ে একটা আমরা সিনস্কি ঢুকে এইরকম করে ডেলিভারি করছিলাম, মনে আছে? এবার ধর এই যে এটা তো আমি ব্লাইন্ড ঢোকাচ্ছি, এটা নিউক্লিয়াসের নিচে ভেক্টিস আছে, ধর এইখানে ভেক্টিসটা আছে, এটা নিউক্লিয়াসটা আছে। এবার এটা তো আমি দেখতে পাচ্ছি না এই রেনটা, কেন এর উপর তো ক্যাটারাক্টাস লেন্সটা আছে, অলমোস্ট ব্লাইন্ড। তাহলে এইখানে যদি আইরিসটা, এখানে আইরিস আছে চারিদিকে, এবার আইরিসটা তো আমি যখন স্যান্ডউইচ করছি, আমি আন্দাজে যদি মানে না দেখে যদি টানতে থাকি, আইরিসটাকে ধরেও তো টেনে আনতে পারি। তো ওই জন্য নিয়ম হচ্ছে যখন আমরা এরকম ডেলিভারি করি খুব আস্তে আস্তে করা উচিত, যদি বাই চান্স ধরেও যাই তাহলে আমি ওটাকে ছেড়ে আবার ধরে আবার বার করতে পারি। কিন্তু অনেক সময় এটা প্রথম দিকে যেটা হয় এই যে এরকম হয়ে যায়, এটা তো টানেল, ধর এই দিকটা এটা সুপিরিয়ার এন্ড, তাহলে এই টানেল করতে গিয়ে দেখ আইরিসটা পুরো ট্রমা হয়ে গেছে। তো এইরকম হলে কি হবে পেশেন্টের একটা ডিপ্লোপিয়া হবে, পেশেন্ট এই দিক দিয়েও দেখবে এই দিক দিয়েও দেবে, তো পেশেন্টের ভিশন থাকবে হয়তো 6/6, কিন্তু পেশেন্টের একটা মানে সিভিয়ার ফোটোফোবিয়া হবে, ডিপ্লোপিয়া হবে, এতটা পিউপিল, তাহলে অবভিয়াসলি ওর ফোটোফোবিয়াও হবে, লাইট বেশি ঢুকবে, কন্ট্রাকশন করতে পারবে না, মানে বলবে আমি রোদে গেলে আমার বিশাল সমস্যা হচ্ছে, পেশেন্ট বলবে। তো এই ক্ষেত্রে আমরা অন ডে অফ ওটি বা পরেও করতে পারি, একটা স্ট্রেট নিডিল হয়, দেখ এটা কারেক্ট করে দিয়েছে, এখন কিছু বোঝাই যাচ্ছে না, এত সুন্দর কারেক্ট করা হয়েছে, ওই জন্য কোনো কমপ্লিকেশন হতেই পারে, ম্যানেজ করাটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? এখানে সুচার দেওয়া হয়েছে আইরিসের মধ্যেই, একটা সুচার পাওয়া যায় 10-0 MFM সুচার, স্ট্রেট নিডিল, নর্মালি আমাদের কাপ নিডিল থাকে, এটা স্ট্রেট নিডিল থাকে, ওই অ্যান্টিরিয়র চেম্বারের মধ্যেই ওটা সুচার দিতে হবে, ঠিক আছে? আর এগুলো কেন বলছি, তোদের কি কোনোভাবে এইরকম কোশ্চেন আসবে? একদমই আসবে না, জাস্ট ছবিগুলো দেখলে, ধর আজকে কোশ্চেনটা এলো ইন্ট্রাঅপারেটিভ কমপ্লিকেশন, যত দেখবি তাদের এক্সামে লিখতে ইজি হবে, কেননা তোরা যদি ভাবিস বই থেকে হয়ে যাবে, মুখস্থ করে ওটা হবে না, যখন 7টা সাবজেক্ট পড়বি তখন ওই লেকচারের কিছু কিছু কথা থেকেই অনেক কিছু কিন্তু অ্যাড করা যায়, ধর আগের দিন পড়িসনি বা এক সপ্তাহ আগেও পড়িসনি, কিছু তো একটা মাইন্ডে যদি থেকে যায় না, কিছু তো লিখে আসতে পারবি, এগুলো মানে কিছু না লেখার থেকে কিছু লিখলে এক্সামিনার তো বেটার নাম্বার দেবে না, একদম কিছুই লিখলি না, ব্ল্যাক উল্টো পাল্টা লিখলি, সেরকম লেখা যাবে না, ঠিক আছে? কমপ্লিকেশন রিলেটেড টু অ্যান্টিরিয়র ক্যাপসুলার, তোদের এইখানে মেইন পয়েন্টটা লিখতে হবে, আইরিস ইনজুরি, দেখবি এটাও লিখতে পারছিস না, এক্সামে টেনশনে না তোরা এটাও লিখতে পারছিস না, আমি গ্যারেন্টি দিয়ে বলছি, মানে এটা এখন মনে হচ্ছে ইজি, এটা তো অবভিয়াস আইরিস ইনজুরি হতেই পারে, কিন্তু এই অবভিয়াসটাই বেরোবে না, আমি গ্যারেন্টি দিয়ে বলছি বেরোবে না, যদি তুই এই যারা দেখছিস মাথায় গেঁথে যাচ্ছে, এই জন্যই আমরা স্লাইড দিয়ে দেখানোর চেষ্টা করি যাতে এটা মাথায় থাকে, বইয়ে তো আছে, সবই আছে, ঠিক আছে? কমপ্লিকেশন রিলেটেড টু, এটা হচ্ছে সবচেয়ে ডেঞ্জারাস কমপ্লিকেশন, বা এটার জন্যই যত প্রবলেম হয়, যার জন্য আমরা আয়েল বসাতে পারছি না বা আয়েল ইমপ্ল্যান্ট করতে পারছি না ইন দ্য ব্যাগ। কি ক্যাপসুলোরেক্সিস আগের দিন সবাই দেখেছি, এই ক্যাপসুলোরেক্সিস করতে গিয়ে অনেক সময় কি হয়, ক্যাপসুলোরেক্সিসটা ছোট হয়ে যায়, এটা তো আমাদের হাতে নেই, ম্যানুয়ালি করছি আমরা, কখনো বড় হয়ে যায়, ছোট হয়ে গেলে কি হবে, জলটা যদি আমি যখন দেবো মানে আরএলটা দেবো, তাহলে ব্যাগটা আমার প্রেশার পড়বে এবং ওখান থেকে ব্যাগটা টিয়ার হয়ে যেতে পারে, তাহলে ওটা একটা কমপ্লিকেশন। বড় মানে কি, ধর আমি রেক্সিস করতে গিয়ে ওটা বেরিয়ে গেল বাইরের দিকে বেরিয়ে গেলে আমি আবার সেই ব্যাগে লেন্স বসাতে পারলাম না, এটা একটা প্রবলেম হলো, ঠিক আছে? হ্যাঁ, এইটা একটা শর্ট নোট আসতে পারে ইটসেলফ আলাদা করে, কি পোস্টিরিয়র ক্যাপসুলার রাপচার বা পিসিআর, ঠিক আছে? রাপচার রেন্ট দুটোই বলে, রেন্ট মানে RENT, ঠিক আছে? তো এইটা আমাদেরকে একটু জানতে হবে, এটা এই টপিকটা খালি আলাদা করে পড়িস, কেন? প্রথম কথা হচ্ছে এটা কি করে প্রিভেনশন করবো, প্রথম কথা হচ্ছে পোস্টিরিয়র ক্যাপসুলার রেন্ট মানে কি, মানে আমরা তো ব্যাগে লেন্সটা বসাই, ব্যাগ মানে কি, পোস্টিরিয়র ক্যাপসুলার লেন্সটা বসাচ্ছি আইএলটা, এখন ওখানে যদি কোনো কারণে একটা হোল হয়ে যায় তাহলে কি আমি লেন্সটা বসাতে পারবো
লেন্সটা স্টেবল থাকবে না, নড়াচড়া করবে, প্লাস ভিট্রিয়াস যেটা আছে সেটা অ্যান্টিরিয়র চেম্বারে চলে আসবে, ও আবার কর্নিয়ার সঙ্গে টাচ হবে, মানে একদম একটা কমপ্লিকেশন হয়ে মানে কোনো কিছু করা যাবে না। তাহলে এইটা হলে আমাদের কি করতে হবে, আমাকে তাড়াতাড়ি পিসিআরটা চিনতে হবে, আইডেন্টিফাই করতে হবে এবং তার প্রপার ম্যানেজমেন্ট করতে হবে। প্রথম কথা হচ্ছে পিসিআর প্রিভেনশন করতে হবে, যে আমাকে আগে থেকেই একটা পেশেন্টকে দেখে সাসপেক্ট করতে হবে যে এটা পিসিআর হতে পারে, সেটা আগে জানতে হবে। কি কি পেশেন্টের ক্ষেত্রে? একটা হচ্ছে পোস্টিয়ার পোলার ক্যাটারেক্ট। পোস্টিয়ার পোলার ক্যাটারেক্টে পিসিআর হওয়ার প্রবাবিলিটি অনেক বেশি, কারণ ওটা আছেই তো পোস্টিয়ার পোলে। আমি যখনই ক্যাটারেক্টটা ওঠাতে যাব ওর সঙ্গে একটা রেন্ট হয়ে যাবে, হোল হয়ে যাবে। তো পেশেন্টকে আগে থেকে এক্সপ্লেন করতে হবে যে দেখুন আপনার অপারেশন আমরা করে দেবো, কিন্তু হয় আমরা এই সিটিং এ লেন্স বসাবো, কিংবা হয়তো আরেকটা সিটিং আপনার লাগতে পারে, অন্য একটা সেকেন্ডারি আইএল বসাতে হবে, হয় এসি আইএল বা এসএফ আইএল, এনিথিং। তো অলওয়েজ পেশেন্টকে এক্সপ্লেন করতে হবে। এর কমে তোদের হয়তো কোশ্চেন দিতে পারে যে পিপিসি পেশেন্টকে কিভাবে আমি এক্সপ্লেন করবো। এক্সপ্লেনটা এটাই যে পেশেন্টকে বোঝাতে হবে যে আপনার আরেকটা সেকেন্ডারি আবার হয়তো ওটি করে আরেকটা অন্যভাবে লেন্স বসাতে হবে, বা আমরা চেষ্টা করবো যদি সব ঠিকঠাক থাকে তাহলে এই সিটিং এই করে দেবো। পেশেন্টকে এক্সপ্লেন না করে তুই ওটি করার পর এক্সপ্লেন করতে পারিস না যে এইরকম ছিল আপনার, ও তো ভাববে যে ইউ আর নট কম্পিটেন্ট এনাফ না, যে আপনি পরে বলছেন। ঠিক আছে। তারপরে কি উইকেন্ড পোস্টিয়ার ক্যাপসুল, কোনো কারণে পোস্টিয়ার ক্যাপসুল উইক আছে, যেগুলো আমাকে আগেই দেখতে হবে। ডেন্স ক্যাটারেক্ট, ধর ব্ল্যাক ক্যাটারেক্ট বা ব্রাউন ক্যাটারেক্ট আছে নিউক্লিয়ার, সেগুলো কি, সেগুলো অনেক ডেন্স থাকে, সেগুলো যদি সেকো করতে যায় বা এসআইসিএস, এগুলোতেই হাই চান্স কমপ্লিকেশন হওয়ার। ঠিক আছে। তো এইগুলো আমাকে অলওয়েজ পেশেন্টকে এক্সপ্লেন করতে হবে যে হ্যাঁ আপনার এরকম হতে পারে, আমরা চেষ্টা করব, কতটা হয় দেখা যায়। এটা আমরা বলি গার্ডেড ভিজুয়াল প্রগনোসিস। ঠিক আছে। কেন আমাকে পেশেন্টকে এবং টিকিট মানে ওপিডি বা যেটাই হোক আমাকে প্রি অপারেটিভ লিখে রাখতে হবে, জাস্ট পেশেন্টকে বললাম তা নয়, প্রপার কনসেন্ট নিয়ে করতে হবে যে এরকম কিছু হলে আমাকে আরেকবার করতে হবে। পেশেন্ট তো ডিনাই করতে পারে যে আপনি বলেননি। তো পেশেন্টকে নিজের ল্যাঙ্গুয়েজে বেটার হচ্ছে পেশেন্ট নিজেই হাতে লিখবে হ্যাঁ আমি জানি আমার এরকম ছানি আছে, তা সত্ত্বেও আমি অপারেশন করার অনুমতি, এবং পেশেন্টের ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যাগ্রি হয়ে যায় যে ঠিকঠাক এক্সপ্লেন করা হয়। ঠিক আছে। আর কি কোনো কোনো ক্ষেত্রে কোনো জনুলার উইকনেস, জনুলার উইকনেস কোথায় থাকতে পারে? যদি পিএক্সএফ থাকে, পিএক্সএফটা তোরা গ্লকোমাতে পড়বি সাবসিকুয়েন্টলি যখন সেকেন্ডারি গ্লকোমা। ঠিক আছে। তারপরে হচ্ছে প্রায়র ট্রমা, প্রায়র ইন্ট্রাঅকুলার কোনো সার্জারি হয়েছে কিনা, বিশেষ করে পিপিভি পোস্টিয়াল ভিট্রেক্টমি যদি হয়, পাস প্ল্যানার ভিট্রেক্টমি সরি, পোস্টিয়ালি যদি কোনো পাস প্ল্যানার ভিট্রেক্টমি হয়ে থাকে তাহলেও কিন্তু এটা রেন্ট হওয়ার একটা প্রবাবিলিটি বেড়ে যায়। এবার হচ্ছে ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্টের আগে হচ্ছে কি করে চিনবো, একটা হচ্ছে ধর আমি ক্যাটারেক্ট করতে করতে হঠাৎ দেখলাম পিউপিলের সাইজ তো ডাইলেট হয়ে আছে, হঠাৎ করে এরকম ছোট হয়ে তারপর আবার ডাইলেট হয়ে গেল, তাহলে কিন্তু একটা সাইন, এটাকে স্ন্যাপ সাইন বলা হয়। এই স্ন্যাপ সাইন যদি আমি দেখি ওটি চলতে চলতে, তাহলে আমার একটা সাসপেক্ট যে পোস্টার ক্যাপসুল কোনো কারণে কম্প্রোমাইজড হয়েছে। তাহলে আমাকে কিন্তু তখন ওটিটাকে কোনো রকমে আস্তে আস্তে, যদি ফেকো করছি, ফেকো প্রোবটাকে আস্তে আস্তে বার করতে হবে ভিস্কো দিতে দিতে, যাতে এসিটা মেনটেন হয়। আর যদি না বার করি, ধরে পোস্টার ক্যাপসুলে রেন্ট হয়েছে, এখানে নিউক্লিয়াস আছে, আমি ওই অবস্থায় ক্যাটারেক্ট সার্জারি করে যাচ্ছি, কি অসুবিধা হবে? নিচে ধর ফুটো আছে, একটা ব্যাগ আছে, তো ব্যাগের মধ্যে তো আমি ফেকো করছি, ফেকোই করছি ধর, আর আমি ফেকো করেই যাচ্ছি, এখানে রেন্ট হয়েছে, এখানে একটা হোল হয়ে গেছে, রেন্ট মানে ধর একটা হোল হয়ে গেছে, তাহলে কি হবে? তাহলে নিউক্লিয়াসটা তো ড্রপ করে যাবে একদম ভিট্রিয়াসে। আমি দেখাচ্ছি, একটা ভিডিও আছে মোস্ট প্রবাবলি, হ্যাঁ এটা দেখ, এটাতে রেন্টটাই দেখাবে ম্যাক্সিমাম। এটা দেখ রেক্সিস করছে, হ্যাঁ এটা রেক্সিস হয়ে গেল, অ্যান্টিরিয়র ক্যাপসুলার রেক্সিস নর্মালি করছে, এখন অব্দি কিন্তু কিছু হয়নি ক্যাটারেক্টে। এটা ভিসকোইলাস্টিক সাবস্টেন্স দিচ্ছে, এটা নিউক্লিয়াসটাকে অ্যান্টিরিয়রলি পোলাস করার চেষ্টা করছে আইরিসের ওপরে। ওকে, এগেন ভিসকো দেওয়া হচ্ছে, উনি একটা অন্য টেকনিকে করছেন, নিউক্লিয়াসটাকে ডিভাইড করছেন একটা ইনস্ট্রুমেন্ট দিয়ে, একটু দ্বারা নিউক্লিয়াসটাকে আসলে দুটো ভাগে ভাগ করছেন, ম্যানুয়ালি করছেন। নর্মালি এটা পুরো আমরা ফেকো প্রোব দিয়ে করে থাকি, উনি ম্যানুয়ালি করছেন, মানে পাওয়ার যাতে কম লাগে, এন্ডোথেলিয়ামে কম পাওয়ার লাগবে। এইবার পিসটাকে রোটেট করছেন, মোস্ট প্রবলি ওই যে ম্যানুয়ালি করার জন্যই এখানে কোনো একটা কারণে রেন্ট হয়েছে। আমি দেখাচ্ছি, রেন্টটা তোরা দেখতে পাবি খুব সুন্দর এখানে, এটা ফেকো করছেন। ঠিক আছে, দাঁড়া এখানেই দেখবি, এখনো অব্দি পিসি ঠিক আছে। ঠিক আছে, ও কেস কিন্তু অলমোস্ট ওভার, কিন্তু এই যে ওফো সরি, এক সেকেন্ড,
এই যে এখানটা দেখ, এটা হচ্ছে পোস্টিরিয়র ক্যাপসুলটা, এটা কিন্তু একদিকে সরে গেছে, বুঝতে পারছিস? এটা কিন্তু একটু আগেও দেখ ঠিক ছিল, যখন এই জায়গাটাতে ছিলেন। এই যে দেখ এখন কিন্তু পুরো সুন্দর আছে, এখন কিন্তু রেন্ট হয়নি। মানে খুব ব্যাড লাক যে এই স্টেপে এসে রেন্ট হয়েছে, ঠিক আছে? মানে একদম পোস্টার ক্যাপসুল ঠিক আছে, জাস্ট লেন্স বসাবে বসাবে করছে, আর হয়তো 30-40 সেকেন্ড পরে লেন্স বসাবে, এইরকম ব্যাপার। তো জাস্ট একটু কোনো কেয়ারফুলনেসে জাস্ট একটু মানে একটা লার্জ পিসিআর হয়েছে, এতটা দেখ। এখানে দেখতে পাচ্ছিস, এটা হচ্ছে মানে পোস্টার ক্যাপসুলটা, এদিকে কিন্তু কোনো পোস্টার ক্যাপসুলের সাপোর্ট নেই, এটা কিন্তু ভিট্রিয়াস। এটা হচ্ছে আইডেন্টিফাই করতে হবে এবং তারপরে আমাকে লেন্সটা অন্যভাবে বসাতে হবে। বেটার হচ্ছে এটা পুরোটা ভিট্রেক্টমি করে, পাস ট্রেনার ভিট্রেক্টমি করে এখানে একটা সেকেন্ডারি আয়াল বসতে হবে। মানে যে কেসটা হয়তো আর 1 মিনিট পরে শেষ হয়ে যেত, আরও 30 মিনিটস এক্সট্রা লাগবে। বা যদি সব ওটি সেট আপ এটা থাকেও না, পিপিবি বলে যেটা বললাম আমি, ম্যাক্সিমাম ওটি সেট আপে থাকে না, ঠিক আছে? তখন সেক্ষেত্রে আমাকে পেশেন্টটাকে সুচার করে রেফার করতে হবে কোনো ভিট্রিও রেটিনাল সার্জনের কাছে, ঠিক আছে? কেন ভিট্রেক্টমি মেশিনটা যদি না থাকে তুই লেন্সটা বসাতে পারবি না। উনি ভিট্রেক্টমি করে লেন্সটাকে দেখ ইমপ্ল্যান্ট করছে সালকাসে, এটা কিন্তু ব্যাগে নেই, এটা সালকাসে ইমপ্ল্যান্ট করেছে, ঠিক আছে? আচ্ছা, আরেকটা হচ্ছে যে এটা তো উনি অনেক পরে বুঝলেন। এবার যেটা বলছিলাম যে নিউক্লিয়াস ড্রপ হতে পারে, ড্রপটা কি দেখাচ্ছি। ধর বোঝা যায়নি, দেখ এই যে এটা হচ্ছে ফেকো ইমালসিফাই করছেন, ঠিক আছে? সব ঠিক আছে, এটা মোস্ট প্রবলি যেটা হয়েছে, এই যে ফেকো করতে করতে এখানে তো আমার অ্যান্টিয়ার ক্যাপসুলার এক্সিস আছে, এটাকে ধরে গেছে প্রোবে, মানে ওটাকেও ও ইমালসিফাই করে দিয়েছে, তো কোনো ব্যাগই নেই। দেখ হট করে নিউক্লিয়াসটা ড্রপ করে যাবে, জাস্ট ব্লিঙ্ক অফ সেকেন্ড, দেখ মানে কিছু করার নেই সার্জনের, মানে জাস্ট ব্যাড লাক আর কিছু না। বা আরেকটু এতটা দূরে যাচ্ছে, এটাই ফল্ট, এতটা দূরে যায় ইজ ডিসঅ্যাপিয়ার, মানে ওটা নিউক্লিয়াস ড্রপ হয়ে গেল। আর নিউক্লিয়াস ড্রপ হলে তো তোকে ভিট্রিও রেটিনা সার্জনের কাছে পাঠিয়ে ওটাকে প্রপার পিপিবি করে রেটিনার মধ্যে ওটাকে ইমালসিফাই করে তারপরে লেন্স বসাতে হবে। এখন আর কোনো উপায় নেই, এখন লেন্স বসিয়ে কোনো লাভ নেই, অথবা ড্রপ হয়ে আছে। এবার ড্রপ থাকলে কি অসুবিধা হতে পারে, কমন সেন্স কি বলে? ধর একটা পেশেন্টের নিউক্লিয়াস ড্রপ হয়ে গেল, তো কি মানে কেন ম্যানেজমেন্ট করাটা ইম্পর্টেন্ট কেন? প্রথম কথা তো দেখতে পাচ্ছে না, তার কথা হচ্ছে ধরি আর নিউক্লিয়াসে তো প্রোটিন আছে, নিউক্লিয়াস মানে কি লেন্স, লেন্স প্রোটিন আছে। এখন লেন্স প্রোটিনটা যদি ভিট্রিয়াসে যায়, ওটা তো একটা ফরেন সাবস্টেন্সের মধ্যে বিহেভ করবে, তাহলে কি হবে? ভিট্রিয়াইটিস হবে বা ইউভিআইটিস হবে, পেশেন্টের সিভিয়ার পেন হবে। পেশেন্টকে মানে ওরাল ওয়াইসোলন দিয়ে রাখতে হবে, পেশেন্টকে প্রেডনিসোলন অ্যাসিটেট দিতে হবে যাতে ইউভিআইটিসটা বা ভিট্রিয়াইটিসটা না হয়, এবং তারপরে প্রপার ভিট্রেক্টমি করে পেশেন্টকে একটা সেকেন্ডারি আয়াল করতে হয়, মানে এটা ইজ ডিভাস্টেটিং কমপ্লিকেশন। ওই জন্য যখন এসআইসিএস এ নিউক্লিয়াস ড্রপ হওয়ার প্রবাবিলিটি অনেক কম, মানে এসআইসিএস এ তো নিউক্লিয়াস ড্রপ করাটা টাফ, মানে কেউ হয়ে গেলে সেটা আলাদা ব্যাপার, হয় না, নর্মালি হয় না। কিন্তু ফেকো ইমালসিফিকেশনে কিন্তু প্রথম দিকে বিগিনিং অফ দি সার্জারি খুব কমনলি হয়, মানে যারা যারা শিখেছে সবারই হয়তো একটা দুটো করে প্রথম দিকে হয়েছে, কেন প্রথম দিকে বুঝতে অসুবিধা হয়তো, ঠিক আছে? তো পিজিটি শেপে এগুলো খুব কমন জিনিস, এগুলো না হওয়ার কিছুই নেই, ঠিক আছে? আর দেখ এটা নিউক্লিয়াস ড্রপ হয়ে আছে, দেখতে পাচ্ছিস এটা রেটিনা, এটা পুরো ক্যাটারেক্টটা দেখ রেটিনাতে পড়ে আছে, খেয়াল করতে পারছিস? যখন ইউএসডি বি স্ক্যান করছে লেন্সটাও দেখা যাচ্ছে, এগুলো জাস্ট সাসপেক্ট করা। অ্যান্ড এটাও অনেক সময় আমাদের শর্ট নোট দিতে পারে, দ্যাট ইজ এক্সপালসিভ কোরোয়েডাল হেমারেজ। এটা কি? এটা হচ্ছে সবচেয়ে মানে সিরিয়াস কমপ্লিকেশন, যেটা হলে পেশেন্টের আই সেভ করা অলমোস্ট ডিফিকাল্ট, মানে সেভ করাই যাবে না ধরে নে। এটা এখনকার দিনে হয় না, যখন আজ থেকে অনেক বছর আগে যখন আইসিসি বা ইসিসি হতো তখন পুরোটা কেটে করা হতো, তো তখন এটা বেশি হতো। দেখ কনভেনশনাল ইসিসি আইসি এসআইসিএস বা ফেক করতে খুব আনকমন, আনলেস যদি কোনো পিসিআর বা কিছু হয়ে থাকে তখন হয়তো হতে পারে, নর্মালি এটা হয় না, না হওয়াটাই ভালো, ঠিক আছে? এটাকে বলে সেলফ ইভিসারেশনও বলা হয়। জিনিসটা কি? ওটি করতে করতে কোনো কারণে আমার সিলিয়ারি ভেসেলে কোনো ইঞ্জুরি হয়ে গেছে। কেন ইঞ্জুরি হয়েছে? আইসিসি বা ইসিসিতে আমরা ইনটোটো বার করতে গিয়ে হতো, বা এখন হয়েছে ধর পিসিআর হয়েছে, তাহলে অ্যান্টিয়ার পোস্টিয়ারে কোনো আমার গার্ড নেই, আমি কোনো কারণে সিলিয়ারি ভেসেলে ইঞ্জুরি হয়েছে, সেখান থেকে একটা গাস অফ ব্লাড আসবে, সিলিয়ারি তো ভাস্কুলার অর্গান একটা, এতটা গাস অফ ব্লাড আসবে যে তুই ম্যানেজই করতে পারবি না, তুই কতক্ষণ ব্লিডিং ওয়াশ করে যাবি, ওয়াশ করতেই থাকবি, কিচ্ছু করা যাবে না। এটা বেটার হচ্ছে অন টেবিল ভালো করে ভিট্রেক্টমি করে ওয়াশ করে জায়গাটা আইডেন্টিফাই করে পেশেন্টের একটা সুচার করে দেওয়া, ঠিক আছে? কিন্তু
ভিশন কেমন আসবে সেটা হচ্ছে মুশকিল, আর তার সঙ্গে আইওপি কমানোর জন্য যেগুলো দরকার আইভি ম্যানিটল। আর লাস্ট হচ্ছে যে এই যে ব্লাডটা কন্টিনিউয়াসলি এসিতে এসে যাচ্ছে সেটাকে অ্যাটেম্প টু ড্রেন সুপ্রাকরয়েডাল ব্লাড বাই ডুইং এন স্কেরোটমি, ছোট ছোট স্কেরোটমি করে। এটা জাস্ট ব্লাডটাকে প্রিভেন্ট করার জন্য, নট ভিসেন। ভিসেন কিন্তু ম্যাক্সিমাম টাইমে দেখ লেখা আছে মোস্ট অফ দ্য টাইম আই ইজ লস সো ইভিসারেশন ইজ ডান। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা এটাই দেখে থাকি, মানে খুব রেয়ার কমপ্লিকেশন কিন্তু হয়ে থাকে। ঠিক আছে, এটা আগের দিন আমি ডিসকাস করেছি, আগের দিন না তার আগের দিন ডিসকাস করেছি। আইফিস প্রি অপারেটিভলি আমরা ডিসকাস করছিলাম। আইফিস হচ্ছে আমাকে আগে থেকেই জানতে হবে যে কোন পেশেন্টের আইফিস হতে পারে। এবার আইফিস হতে পারে কি করে বুঝবো, কি কি ড্রাগ হিস্ট্রি নিতে হবে, প্রপার ড্রাগ হিস্ট্রি। যেমন আমি আগের দিন একটা এক্সাম্পল দিয়েছিলাম, সেটা হচ্ছে যে কোনো মেল পেশেন্ট যদি প্রোস্টেটের কোনো মেডিকেশন নিচ্ছে তার হিস্ট্রি জানা দরকার, বিশেষ করে ট্যামসিলোসিন। এই যে ট্যামসিলোসিনের হিস্ট্রি জানলে আমি পেশেন্টকে আগে থেকে অ্যাট্রোপিন দিয়ে রাখবো, যাতে ফ্লপি আইরিস হলে কি প্রবলেম হবে। ফ্লপি আইরিস মানেটা কি, আমি ধর ফেকোপ্রোব নিয়ে ঢুকলাম, আইরিসটা এরকম করতে থাকছে কন্টিনিউয়াসলি, আমার তো একটা ডিস্টারবেন্স ফিল হবে, আমার ওটি করতে অসুবিধা হবে। এবং কি হয়, ওই আইরিসটা ধরে যায় ফেকোপ্রোবে বারবার। আমি নিউক্লিয়াসটা সরি হ্যাঁ নিউক্লিয়াসটা এনগালভ করতে যাচ্ছি লেন্সের, কিন্তু আইরিসটা ধরে যাচ্ছে। এবার আইরিস ধরে গেলে ব্লিডিং হয়ে যাবে, হাইফিমা হয়ে যেতে পারে, আইরিসটা ছিঁড়ে যেতে পারে, মানে একটা কমপ্লিকেশন হওয়ার হাই চান্স। তো বেটার হচ্ছে কি আমি আগেই অ্যাট্রোপিন দিয়ে ওটাকে ফিক্স ডাইলেট করে রাখবো। হ্যাঁ, অ্যাট্রোপিন দিয়ে করলে এবার একটা প্রবলেম হয়, তোরা হয়তো জানিস যে অ্যাট্রোপিন অনেক দিন এফেক্ট থাকে। ঠিক আছে, 5 to 7 days অলমোস্ট এফেক্ট থাকে। তো পেশেন্টকে এটা এক্সপ্লেন করে রাখতে হবে যে আপনি 7 দিন, মানে অপারেশনের পরে 7 দিন কিন্তু একটু ধোঁয়া ধোঁয়া লাগবে। তো এটা টেনশন করার কারণে আপনারা একটা ওষুধ খান। কিন্তু কখনোই এক্সামিনার অনেক সময় জিজ্ঞেস করে যে ট্যামসিলোসিন খাচ্ছে তাহলে কি বন্ধ রাখবেন, না এখানে বন্ধ রাখা যাবে না। পেশেন্ট যেমন ট্যামসিলোসিন খাচ্ছে খাক, কেন বন্ধ রেখে কোনো বেনিফিট পাওয়া যাবে না। অ্যাসপিরিনের ক্ষেত্রে কি আমরা 2 দিন 3 দিন আগে বন্ধ রাখবো, তাই তো? যদি এসআই শেষ করি, ফেকোতে 1 দিন আগে বন্ধ করলেও হয়ে যায়। এসআইসিএতে 3 দিন আগে মোটামুটি বন্ধ করতে হয়, আর অপারেশনে 3 দিন পরেও বন্ধ রাখতে হয়। এখানে কিন্তু স্টপ রাখার কোনো কনসেপ্ট নেই। এই ড্রাগগুলো কমন, তার মধ্যে আমরা ম্যাক্সিমাম হিস্ট্রি লেগে থাকি ট্যামসিলোসিন আর প্রাজোসিনের ক্ষেত্রে, কারণ এই দুটো ড্রাগই তো ম্যাক্সিমাম পেশেন্ট ইউজ করে। বাকিগুলো দেখ একটু আনকমন ড্রাগ, সাধারণত খুব একটা ইউজ করি না আমরা। ঠিক আছে, এবার হচ্ছে হাইফিমা। হাইফিমা তো একটা তোদের ট্রমাতে আবার পড়বি নতুন করে, একটা ট্রমা বলে তোদের চ্যাপ্টারই আছে। ঠিক আছে, ওখানে হাইফিমা তো ডিটেলস পড়ানো হবে। ঠিক আছে, তো ট্রমাতে যে হাইফিমা পড়বি, তো হাইফিমা মানেটা কি আগে বল। যদি হাইপোপিয়ন আর হাইফিমার মানে ডিফারেন্স কি? পাস ইন দ্য অ্যান্টেরিয়র চেম্বার হচ্ছে হাইপোপিয়ন, আর ব্লাড ইন দ্য অ্যান্টেরিয়র চেম্বার হচ্ছে হাইফিমা, এটা যেন ভুল না হয়। ঠিক আছে, তো হাইফিমা হওয়ার অনেক প্রবাবিলিটি থাকে, অনেক কারণে হতে পারে। কোনো কারণে ধর আইরিসে ছোট ইনজুরি হয়েছে, তাহলে হাইফিমা হবে। এবার হাইফিমা নর্মালি আমাদের ভয়ের কারণ থাকে না, যদি এই রকম ধর এইটা বা এইটা খুব ছোট একটা ব্লাড স্ট্রিক হয়ে আছে, বা লেস দেন 33%, দেখ পিউপিলকে কভার করেনি, এরকম যদি হাইফিমা পরের দিন আমি দেখি ডে 1-এ, আমি যখন ম্যানেজ করেছি তখনও হাইফিমা ছিল না, যখন ক্লোজ করে দিয়েছি দেখি পরের দিন পেশেন্ট এসছে, দেখছি এরকম হাইফিমা নিয়ে আসছে, খুব কমন হয়, মাঝে মাঝেই হয়। আমরা এটাকে কিছু করি না, আমরা এটাকে কিছু হোমাট্রফিন দিয়ে রাখি, প্রেডনিসোলোন অ্যাসিটেট, টিমোরল দিই। টিমোরল হচ্ছে অ্যান্টিগ্লকোমা ড্রাগ, আইওপি কমায়। দেখি এটা, আর পেশেন্টকে বলি হেড এন্ডটা একটু এলিভেট করে বাড়িতে ঘুমোতে। এতেই ম্যাক্সিমাম ক্ষেত্রে মেডিকেল ম্যানেজমেন্ট করলে দেখ 90% ক্ষেত্রে রিসেন্ট চলে আসে, এটা হাইফিমাটা ডিজলভ করে যায়। কিন্তু যদি আমি ডে 1-এ এই 3টে কোনো হাইফিমা দেখি, তাহলে কি সমস্যা হবে, কি প্রবলেম হবে? প্রথম কথা তো পেশেন্টের রিসেন্ট লস হবে। দ্বিতীয় কথা, এতটা হাইফিমা যদি অ্যান্টেরিয়র চেম্বারে থাকে তাহলে পেশেন্টের আইওপি সিভিয়ার বেড়ে যাবে, ধর 40-50 হয়ে যাবে। এবার একটা উইলস আই বলে একটা বই আছে, জানবি, ওখানে পরিষ্কার ওখানে মেনশন করা আছে যদি 40 mg বেশি থাকে আইওপি 24 আওয়ার্স, বেশি না জাস্ট 24 আওয়ার্স, তাহলে কিন্তু আমার অপটিক নার্ভে কম্প্রেশন হয়ে যেতে পারে। 40-60 এরকম যদি আইওপি থাকে, আর এইটাতে 40 হয়ে যাওয়ার কোনো, নর্মালি আইওপি কত থাকে 10 to 21, এটা যদি 40 থাকে 24 ঘন্টার মতো, তাহলে তো পেশেন্টের ভিশন লস হয়ে যাবে। এটা একটা ফার্স্ট প্রবলেম। সেটা ধর তুই বলি আমি ঠিক আছে আমি ডায়ামক্স ম্যানিটল দিয়ে ম্যানেজ করে দিলাম, আমি ড্রেন করবো না। সেকেন্ড প্রবলেম হবে, এরকম যদি এটা থেকে যায় তাহলে মানে অ্যাকুয়াস হিউমারের সামনে কি আছে স্ট্রাকচার, আমাদের কর্নিয়াল এন্ডোথেলিয়াম। অ্যান্টিরিয়ালে তো কর্নিয়াল এন্ডোথেলিয়াম রয়েছে, তো কর্নিয়াল এন্ডোথেলিয়ামে ব্লাড স্টেন হয়ে যাবে। তো পেশেন্ট কিছুদিন পরে যদি ওটা ব্লাডটা ক্লিয়ারও হয়ে যায়, আরবিসি দিয়ে এমন স্টেন হয়ে যাবে যে পেশেন্টের ভিশন কম্প্রোমাইজ হয়ে যাবে। মানে এটা ক্লিয়ার হয়ে গেল কিন্তু তাও ভিশনটা ভালো এলো না। অলওয়েজ এই 3টে ক্ষেত্রে আমাকে ইমিডিয়েটলি ডে 1-এ আবার পেশেন্টটাকে ওটিতে তুলে আমাকে ওয়াশ করতে হবে। ঠিক আছে,
আইরিস পোলাস, আইরিস পোলাস একটু প্রথম দিকে ডিসকাস করছিলাম। আইরিস পোলাস যদি কোনো কারণে হয়, ধর ভালো করে টানেল করলাম না, ফেকোতে ভালো এন্ট্রি করিনি, তাহলে আইরিস পোলাস ধর পরের দিন এলো, কিছুই নয়, আইরিসটাকে আমাকে আবার রিপোজিট করে একটা সুচার করে দিতে হবে যদি ডে 1-এ আসে। এবার ধর পেশেন্টটা ডে 7-এ এসছে, দেখ এখানে লেখা আছে less than 24 hour duration may be reposited back and wound suture, এটা পরের দিন এলো। এবার ধর একটা লার্জ কোল্যাপস হয়েছে আমি 7 দিন পরে, কেন আমরা ডে 1-এ দেখি, তারপর ডে 7-এ দেখি, তারপর তো পেশেন্টকে ডে 1-এ তো বাড়ি পাঠিয়ে দিলাম পেশেন্টকে। এবার ডে 7-এ যখন এলো, ডে 1-এর কিছু ছিল না আইরিস কোল্যাপস, ঠিক আছে, ডে 7-এ যখন এলো তখন দেখলাম আইরিসটা কোল্যাপস হয়ে আছে টানেলে, এসআইসিএসই ধর, তখন আমি কি করব, তখন কিন্তু আমি ওই আইরিসটাকে রিপোজিট ব্যাক করব না। এখানে আমি দেখ রিপোজিট ব্যাক করেছিলাম, এখানে আমি যেটুকু আইরিস বাইরে বেরিয়ে আছে সেটাকে ইনসাইজড করে কেটে পুরো বাদ দিয়ে দিতে হবে। এখানে কিন্তু অ্যাবসিসেন বলে এটাকে, ঠিক আছে, ইনসাইজ বা এক্সাইজড টার্মটা ঠিক নয়। কেন নয়, কেন এক্সাইজ যদি বলিস, এক্সাইজড অফ আইরিস যদি কথাটা বলিস, তাহলে এটা ল্যাঙ্গুয়েজটা এই জন্যই ভুল হচ্ছে, তাহলে বোঝাবে পুরো আইরিসটাকেই বেড়ে, সেটা তো হচ্ছে না, জাস্ট একটা পার্ট অফ দ্য আইরিস, একদম মানে স্মল পার্ট অফ দ্য আইরিস আমরা করছি, সেই জন্য এটাকে অ্যাবসিসেন বলা হয়। এখানে এক্সিসেন কেউ লিখিস না, যদি কখনো কেউ জিজ্ঞেস করে, এটা অ্যাবসিসেন হবে টার্মটা। তো আইরিসটাকে কেটে বাদ দিয়ে ওখানে আমরা জাস্ট সুচার করে দিই, এটাকে কিন্তু আমরা রিপোজিট ব্যাক করবো না, এখানে আমরা রিপোজিট ব্যাক করব, ঠিক আছে। স্ট্রায়াড ক্যাটাগরি খুব কমন কমপ্লিকেশন, এটা ফেকো এসআইসিএস দুটোতেই হয়। যেটা হয় কর্নিয়াতে এরকম স্ট্রায়া হয়ে যায়, কর্নিয়াতে কতগুলো স্ট্রায়া মানে কি, একটা লাইন, হরাইজন্টাল লাইনের মতো। এটা কর্নিয়াল এন্ডোথেলিয়ার কোনো কারণে কম্প্রোমাইজ হয়েছে, কোনো কারণে বেশিক্ষণ ওটি করা হয়, এটা টাইম বেশি লেগেছে, কোনো বার্ন হয়েছে ফেকোর জন্য, তো এটা হয়ে থাকে। বা ডেলিভারি করার সময় আমার ওপরে ভিস্কো দিয়েছিলাম কিন্তু কোনো কারণে একটু ঘষা লেগেছে, ফ্রিকশন হয়েছে। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে ঠিকঠাক ম্যানেজ করলে, ম্যানেজ মানে কি, প্রেডনিসোলোন অ্যাসিটেট আর হাইপারটনিক সলিউশন, এটা দিলে, এই যে হাইপারটনিক স্যালাইন ড্রপ, এটা একটা হাইপারসোল বলে একটা ব্র্যান্ড নেমের পাওয়া যায়, হাইপারসোল 5, এটা দিলে তার সঙ্গে স্টেরয়েড দিলে ম্যাক্সিমাম ক্ষেত্রে রিজলভ করে যায়। এখন খুব সিভিয়ার থাকলে তখন একটু প্রবলেম হয়, তাছাড়া ম্যাক্সিমাম ক্ষেত্রে রিজলভ করে যায়। হ্যাঁ, এবার হচ্ছে যেটা হচ্ছে এই এন্ডোপথ্যালমাইটিস, এটা হচ্ছে তোদের লং কেস আসতে পারে, লং কোশ্চেন আসতে পারে, লং কোশ্চেন আসতে পারে, শর্ট কোশ্চেন আসতে পারে, এটা তোকে জানতেই হবে। তো এন্ডোপথ্যালমাইটিস না পড়ে অন্তত থিওরি বা ভাইবা কোনোটাতেই যাওয়া ঠিক নয়, কারণ এটা এক্সামিনারদের অনেক ফেভারিট কোশ্চেন থাকে। এন্ডোপথ্যালমাইটিস মানে কি, দ্যাট ইজ এ সুপারেটিভ ইনফ্লামেশন অফ দ্য ইনার স্ট্রাকচার অফ দ্য আইবল, ইনার স্ট্রাকচার মানে পুরোটা, ঠিক আছে, মানে বুঝতে পারছিস তো, আইরিস, আমার কি বলে স্কেরা, তারপর পুরো জায়গাটাতে আমার ইনফেকশন হয়ে গেছে, একটা সুপুরেটিভ। কেন হলো, একটা কোশ্চেন আসতে পারে তো, কেন হলো, একটা হচ্ছে পেশেন্টের জন্য হতে পারে, একটা হচ্ছে সার্জনের জন্য হতে পারে, একটা হচ্ছে এনভায়রনমেন্টের জন্য হতে পারে। পেশেন্টের জন্য কেন হবে, পেশেন্টের ধর লিড হাইজিন ভালো না, ঠিক আছে, কোনোদিন ভালো করে সাবান দিয়ে ফেস ওয়াশ করে না, কোনোদিন হয়তো ভালো করে, মানে একদম পুয়ার লিড হাইজিন, তাদের কি হবে, এখানে অনেক ইনফেকশন থাকতে পারে। বা হতে পারে পেশেন্টের 2 দিন আগে কনজাংটিভাইটিস ছিল, আমি ভালো করে স্ক্রিনিংই করিনি, আমি ডাইরেক্ট ওটিতে গিয়ে ওটি করে দিয়েছি, তাহলে একটা ফ্লোরা তো ছিল, ব্যাকটেরিয়াল ইনফেকশন ছিল, ওই অবস্থায় আমি ওটি করে দিয়েছি, তাহলে কি হবে, পুরো আমার পেশেন্টের যে অপারেশন করলাম তারপরে অ্যাকুয়াস চেম্বারে ইনফেকশন হলো, ওখান থেকে ভিট্রেসে গিয়ে পুরো চোখটাই ইনফেকশন ছড়িয়ে গেল, তাহলে পেশেন্টের আই লস্ট, মানে একদম জিরো। আই লস্টই শুধু নয়, আমাদের ইভিসারেশন করতে, ইভিসারেশন মানে কি, পুরোটাকে স্কুপ করে বার করে সেখানে আর্টিফিশিয়াল আইবল প্ল্যান্ট করতে, মানে এতটাই গ্রেভ কমপ্লিকেশন। আরেকটা খুব খারাপ জিনিস এন্ডোপথ্যালমাইটিসের, ব্যাকটেরিয়া হোক ফাঙ্গাল হোক যাই হোক, এন্ডোপথ্যালমাইটিস না এটা সিরিজে হয় নর্মালি। ধর আমি 15টা ওটি করলাম, কথার কথা বলছি, 15টা বা 20টা, যেগুলো ক্যাম্প ওটিতে ওই জন্য বেশি হয়। যত এন্ডোপথ্যালমাইটিসের কেস দেখবি এখন অব্দি ইন্ডিয়াতে ইনসিডেন্ট হয়েছে, ম্যাক্সিমাম ক্যাম্পে হয়েছে। প্রথম কথা, ক্যাম্পে কি হয়, একটা পেশেন্টেই অনেকগুলো ইনস্ট্রুমেন্ট ইউজ করছে, ঠিক আছে, তারপরে স্টেরিলিটি ভালো থাকে না, এই জন্যে তাদের বেশি হয়। যেমন লাস্ট ইনসিডেন্ট বলছি, লাস্ট 1 কি 2 বছর আগে খিদিরপুর আছে, খিদিরপুরে একসঙ্গে ধর 20 জনের এন্ড অফ হয়েছিল, ঠিক আছে, 15 থেকে 20, আমার অ্যাকুরেট ফিগারটা মনে নেই, 15 to 20 এন্ড অফ হয়েছিল। সবকটাকে আমাদের মেডিকেল কলেজ আড়াইও, যেটা টার্সিয়ারি সেন্টার আমাদের, সেখানে পাঠানো হয়েছিল। তাদের মধ্যে হার্ডলি 3-4 জনের আয়ের ভিশন মোটামুটি আনা গেছে, 6 বলছি না, আনা গেছে কিছুটা ভিশন, বাকিদের আয় লস্ট হয়েছে এবং অনেকগুলো ইরিসারেশন করতে হয়েছে। পরে দেখা গেল যে কেন হলো, একটা আমি বলছিলাম এটা পেশেন্টের ফলে, সার্জনের কি ফল্ট থাকতে পারে, সার্জন বারবার গ্লাভস চেঞ্জ করেনি ঠিক করে, একই গ্লাভস সেই 15টা ওটি করে দিয়েছে, হতেই পারে, ঠিক আছে, ভুল এটা সার্জনের।
একই টেবিলে ওটি করে গেছে, একই ইনস্ট্রুমেন্টে ওটি করে গেছে, একই ধরো ওই সাইড পোর্ট কেরাটম কিসেন ওই একটা সাইড পোর্ট কেরাটমে 5টা 6টা করে ইনস্ট্রুমেন্টে করেছে, বা ধর একজনের কারো ইনফেকশন ছিল, ওটা তো কন্টিনিউয়েশন হয়ে যাচ্ছে, ওই ইনস্ট্রুমেন্টই করে যাচ্ছে, তো মানে একজন আরেকজনকে ট্রান্সমিট করে যাচ্ছে, এরকম হচ্ছে, ওই জন্য সিরিজে হয় বলছিলাম। তো সেই ক্ষেত্রে আমাকে অলওয়েজ যেটা গাইডলাইন বলছে যে হ্যাঁ একটা সার্জেন 15টা ওটি করতে পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু দুটো টেবিলে করা উচিত, মানে একটা এই টেবিলে একবার এই টেবিলে। আরেকটা হচ্ছে যে আলাদা আলাদা গ্লাভস ইউজ করা উচিত, প্রত্যেক পেশেন্টের ক্ষেত্রে আলাদা গ্লাভস ইউজ করা উচিত, আলাদা ইনস্ট্রুমেন্ট ইউজ করা উচিত। তো এইভাবেই আমরা এন্ড প্রিভেন্ট করতে হবে। খিদিরপুরে যে ইনসিডেন্টটা, ওটা দেখা গেছে যে আমরা যে আরএলটা ইউজ করি, যে সলিউশন থাকে, সেই ক্ষেত্রে সেখানের মধ্যে ইনফেকশন ছিল। তো নাও এ ডেজ আমরা এখানেও যেটা করে থাকি যে আরএলটাকেই আমরা বয়েল করে ইউজ করি। এখন ম্যাক্সিমাম সার্জারি যেটা করি আমরা, যে ডাইরেক্ট আরএলটা ইউজ করি না, আরএল বা যেটা ব্যালেন্স ওয়ার সলিউশন যাই করি, ওটাকে আগের দিন অটোক্লেভ করে নিই। আর এখানে একটা প্রবলেম হয় যে ম্যাক্সিমাম, এখন তোরা দেখেও থাকবি, আগেকার দিনে আরএল কাঁচের বোতলে পাওয়া যেত, এখন কিন্তু সব প্লাস্টিক করে দিচ্ছে, প্লাস্টিক অটোক্লেভ করা যায় না। তো হ্যাঁ, এটা একটা প্রবলেম, আমরা ইন্ডেন্ট করে কোনো রকমে এদিক ওদিক থেকে আনানো হয়, তো বেটার হচ্ছে অটোক্লেভ করে দেওয়া। তারও আগে আরেকটা ইনসিডেন্ট হয়েছিল, সেখানে এন্ডপে দেখা গেছে যে ভিস্কুইলাস্টিক সাবস্টেন্সটা ইউজ করছি, ওখানে ইনফেক্টিভ অরিজিন ছিল। যখনই কোনো জায়গায় এন্ডপ একটাও ধরা পড়েছে, ঠিক আছে, সেই জায়গায় অলমোস্ট 1 বছর ওটি বন্ধ থাকবে, অলমোস্ট, ঠিক আছে। কেননা সেকেন্ড ওটি করার কনফিডেন্স দেখানোটাই খুব টাফ, কেননা যতক্ষণ না সোয়াব কালচার রিপোর্ট একদম নেগেটিভ, বা আমি প্রপারলি জানতে পারবো এন্ডপটা কোথা থেকে হলো, আমাকে এটা আইডেন্টিফাই করতে। আমি যদি জেনে গেলাম যে ডাই থেকে হয়েছে, মানে ট্রাইপ্যান ব্লু ড্রাই যেটা দিচ্ছি, ভিস্কোইলাস্টিক সাবস্টেন্স থেকে হয়েছে বা সলিউশন থেকে হচ্ছে, এটা না জানা অবধি আমি আবার দ্বিতীয়বার ওটি শুরু করতে পারবো না, কেন কোথা থেকে হয়েছে আমাকে জানতে হবে। আরেকটা কি, আমরা আইওটিতে এখানেও আমরা যেটা ফলো করি, এভরি মান্থ আমরা সোয়াব নিই, মানে কটন সোয়াব নিয়ে প্রত্যেকটা জায়গা থেকে, তো ওয়াল থেকে, মাইক্রোস্কোপ থেকে, সব জায়গা থেকে সোয়াব নিয়ে নিয়ে মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টে পাঠানো হয়, টু রুল আউট যে কোনো ইনফেকশন আছে কিনা ওটিতে। এটা কিন্তু করতেই হবে, কেন এন্ড যদি একটাও বা এরকম সিরিজ হলে তো হয়েই গেল, সেই সার্জনের অলমোস্ট কেরিয়ারে তো একটা প্রবলেম হতেই পারে। আর সেকেন্ড হচ্ছে, ধরেই নেন কোর্টে যেতে হবেই হবে, 100% একদম শিওর, এন্ড হলে কেউ ছাড়বে না, মানে সিএমওইচ অফিস, যে গভর্নমেন্ট হোক প্রাইভেট হোক, ইন এনি ইনস্টিটিউশন, যদি তোমার এন্ড হয়, ইউ হ্যাভ টু ভিজিট দ্য কোর্ট, মানে হয়তো লাইফ টাইমেও যেতে পারে। এবং যদি তোর মানে সার্জেনের কোনো ফল্ট থাকে, মানে সার্জেনের ফল্ট মানে ধর কিছু পেলো না, তখন তো সার্জেনেরই ফল্ট ধরা হবে, ধর ভিস্কো ক্লিয়ার, ক্লিয়ার, তখন তো সার্জেনেরই ফল্ট হবে, তখন সেই ক্ষেত্রে কিন্তু সবার প্রবলেম হবে। তোরা একটা জানিস হায়ারকি লেভেল মেনটেন হয়, মানে যে সার্জেন করেছে, হসপিটালের যে সুপার, হসপিটালের যে প্রিন্সিপাল, যে পুরো হায়ারকি পানিশেবল অফেন্স হয় এটা, ঠিক আছে, যদিও সার্জেনের ম্যাক্সিমাম এবং পুরো হসপিটালকেও একটা পেনাল্টি দিতে হয়, ওকে, ওয়েদার ইট ইজ গভর্নমেন্ট অর প্রাইভেট, কেন তুই পেশেন্টের আই লস্ট হয়ে যাচ্ছে। তো ওই জন্যেই এই টপিকটা আমার মনে হয় না, অনেকবার এসেওছে তোর, এটা বাদ দিয়ে যাস না, ঠিক আছে। তো এটা কি করতে হবে, এখানে কোশ্চেন কি আসবে, একটা হচ্ছে সাইন সিমটমস, এই যে সাইন সিমটমে আর কোথায় কোথায় রিস্ক ফ্যাক্টর আছে, এগুলো হচ্ছে ডায়াবেটিক, ওল্ডার এজ, মেল, ভিট্রিয়াস লস, হ্যাঁ পোস্টার ক্যাসুলার রেন্ট, ওটা বলতে ভুলে গেছি, যদি কোনো কারণে রেন্ট হয়, আমি ধর রেন্ট হয়েছে, আমি প্রপারলি ম্যানেজ করেছি, কিন্তু আমি সুচার করিনি, তাহলেও কিন্তু এন্ড আপ হয়ে যাবে। কেন হয়ে যাবে, ভিট্রিয়াসটা তো কিছুটা হলো অ্যান্টিরিয়র চেম্বারে এসছে, তাহলে ভিট্রিয়াস আর বাইরের একটা ফ্লোয়ের সঙ্গে আবার একটা কন্ট্যাক্ট এসে গেছে, সুচার অবশ্যই করতে হবে। পিসিআর যত ছোটই হোক, আমি যত ভালোই ম্যানেজ করি, পেশেন্টের পরের দিন 6 ভিসেন্ট এলেও আমাকে পরে সুচার করতে হবে সেই দিন, অন দ্য ডে অফ ওটি। সুচার ইম্পর্টেন্ট, পিসিআর হোক বা নিউক্লিয়াস ড্রপ হোক, এনিথিং সুচার আমাকে করতে হবে। সুচার যদি না করি, আমি কোর্টে ডিফেন্ড করতে পারবো না যে এটা আমার ফল্টের জন্য হয়নি, ঠিক আছে। তো সাইন অ্যান্ড সিমটম অফ এন্ডোপথ্যালমাইটিস কি, একটা সিভিয়ার অকুলার পেন হবে, মানে পেশেন্ট, এটা সাধারণত হয় ডে 3 থেকে ডে 4 এরকম টাইমে হয়, ডে 1 খুব একটা থাকে না, একটা সিভিয়ার পেন হবে, রেডনেস হবে, সিলিয়ারি কনজেশন হবে। এন্ডোপথ্যালমাইটিস এ টাইপ অফ ইউভিআইটিস, কেন ওটা পুরোটা জায়গাতে তো ইনফ্লামেশন হচ্ছে, বলতে পারিস ইউভিআইটিস। এত পেন হবে, পেশেন্ট থাকতে পারবে না। সেকেন্ড হবে, এটা হাইপোপিয়ন থাকতে পারে, যেহেতু ইনফেক্টিভ অর্গানিজম হয়েছে। ভিশন একদম হঠাৎ, মানে ডে 1 ধর 612 618 কিছু দেখছিল, বলবে আমি কিছু দেখতে পাচ্ছি না, এরকম একটা হতে পারে, এত পাস হয়ে গেছে বা কর্নিয়াতে এডিমা হয়ে গেছে। আর ফোটোফোবিয়া, সাইন্সের মধ্যে এগুলো হবে, যেটা বলছিলাম, সিলিয়ারি ইনজেকশন মানে সিলিয়ারি কনজেশন, এসিতে প্রচুর ইনফ্লামেশন থাকবে, মানে ইউভিআইটিস এর যা যা সাইন সবই দেখতে পাবি।
তার সঙ্গে হাইপোপিয়ন। ঠিক আছে, যখনই কোনো এরকম সাইন দেখবো আমাকে ইমিডিয়েটলি একটা ইউএসজি করা উচিত, ইউএসজি বি স্ক্যান। ইউএসজি বি স্ক্যানে যদি আমি এরকম স্লাইড ইকো দেখতে পাই, এগুলো ক্লিয়ার থাকবে, এখানে কিন্তু কোনো ইকো থাকার কথা নয় ডে অফ ওটি, আফটার ওটি। এই যে এটা ভিট্রিয়াস, তো এই ভিট্রিয়াসে দেখ প্রচুর ইকো দেখতে পাচ্ছি, এরকম ইকো যদি দেখতে পাই আমাকে ইমিডিয়েটলি প্রথমে একটা ইঞ্জেকশন দিতে হবে। ইঞ্জেকশন মানে ইন্ট্রাভিট্রিয়াল ইঞ্জেকশন, মানে ভিট্রিয়া, বুঝতে পারছিস তো, মানে আইভি নয়, ইন্ট্রাভিট্রিয়াল। এখানে অনেক জায়গায় আইভি লেখা থাকে, এই যে, তো অনেকের এটা কনফিউশন হয়, আইভি মানে ভাবে যে ইন্ট্রাভেনাস, এটা হচ্ছে ইন্ট্রাভিট্রিয়াল, মানে চোখের ভেতরে কি ইঞ্জেকশন দেয়, এই ইঞ্জেকশনের নামটা লিখতে হবে সেপ্টা আর ভ্যাঙ্কো। আমরা সেপ্টা ভ্যাঙ্কো বলি, তোরা লিখবি সেপ্টাজিডিন অ্যান্ড ভ্যাঙ্কোমাইসিন। ডোজটা ইম্পর্টেন্ট নয়, যদি ড্রাগটার নামটা ঠিক লিখতে হবে। নিজের ইচ্ছে মতো কিছু একটা অ্যান্টিবায়োটিক বানিয়ে লিখে দিলে হবে না। অনেক অ্যান্টিবায়োটিক হয়তো পড়েছি, পরীক্ষার মনে হলো একটা অ্যান্টিবায়োটিক লিখে দিই তাহলেই হবে, তো সেটা হয় না। হয়তো লিখে দিলি অ্যামোক্সিসিলিন, ওইরকম হয় না। ঠিক আছে, এটাই দিতে হয়, এটাই গাইডলাইনে আছে, এটাই লিখতে হবে। একটা ইভিএস বলে একটা স্টাডি হয়েছে, একটা জাস্ট আগের বছরই না তার আগে একজন স্টুডেন্ট ইভিএস স্টাডি লিখে দিয়েছে, মানে এন্ডোপথালমাইটিস কোশ্চেন আসছে, তো তাকে 10-এ 10 দিতে হবে যে এত সুন্দর লিখেছে। তো সাধারণত আমরা আন্ডার গ্রাজুয়েটের কাছে কেউ এক্সপেক্ট করি না যে কি ইভিএস স্টাডি লিখে দিচ্ছিস, মানে ওটা কি ফাইন্ডিং সেটা একজন লিখে দিচ্ছে। ঠিক আছে, দ্যাটস গুড যে সে পড়েছে ওটাকে। ঠিক আছে, প্রিভেনশন কি? প্রিভেনশন হচ্ছে, দেখ লিড হাইজিন কার আছে কার নেই আমি তো মেনটেন করতে পারবো না, ওই জন্য ওটির আগে সবাইকে বলা হয় যে ভালো করে ফেস ওয়াশ করতে, সোপ দিয়ে। এগুলো গাইডলাইন আছে, আমি বলছি না, এটা এনপিসিবির গাইডলাইনই আছে। কোভিডের আয়োডিন 10% যেটা, সেটা অন্তত যে এখানে যে ফর্নিক্স আছে ওখানে ইনস্টল করে, মানে ওটির সময় তারপরে অন্তত 10 সেকেন্ডের মতো ওয়েট করতে, তারপর ওকে ওয়াশ আউট করে দিতে, তাহলেই কিন্তু অনেকটা এন্ড অফ প্রিভেন্ট হয়ে যায়। জাস্ট এই একটা স্টেপ যদি কেউ ঠিকঠাক ফলো করে না, আমরা তাড়াতাড়িতে এটাও অনেক সময় করি না, হয়ে যায়, মিস্টেক হয়, আমি বলছি তো। তো এটাই যদি করা যায়, এটা ইজ মোর দেন এনাফ। যদি পেশেন্টের লিড হাইজিন খারাপও থাকে না, আমরা এন্ড অফ কিন্তু জাস্ট এই একটা স্টেপ দিয়ে অনেকটা আলাদা করে দিই, জাস্ট কোভিডের আয়োডিন দিয়ে, জাস্ট 10 সেকেন্ড ওয়েট করা। ধর অনেক সময় তাড়াতাড়িতে 30টা ওটি করতে হবে, ওটা করারও কারো সময় নেই, এটাই খারাপ জিনিস, আর কিছু না। ঠিক আছে, আর লাস্ট অপশন তো যেটা বললাম, সেপ্টা ভ্যাঙ্কো দিতে হবে। সেপ্টা ভ্যাঙ্কো দিয়েও যদি কিছু কাজ না হচ্ছে, তাহলে প্রপার পার্স প্লেনার ভিট্রেক্টমি করতে হবে, এটাই গাইডলাইন। তারপরেও না হলে ইভিসারেশন, আর তো কোনো উপায় নেই। কেন ইভিসারেশন না করলে কি হবে, ওটা তো ছড়িয়ে যেতে যাবে, একদম যেতে যেতে একদম ব্রেনি ইনফেকশন হয়ে যাবে না। ইভিসারেশন আমাকে করতেই হবে, আর পেইনফুলও হবে, ইনফেকশন হওয়ার থেকেও হচ্ছে পেইনফুল হবে। আর লেস্ট, হ্যাঁ এইটা একটা আলাদা শর্ট নোট দেয়, যেটা আমি বলছিলাম ডিলেড কমপ্লিকেশন অফ ক্যাটারাক্ট। এতক্ষণ আমরা ইন্ট্রাঅপারেটিভ ছিলাম, কিছু ছিল জাস্ট আফটার কমপ্লিকেশন, ইমিডিয়েটটা লেটটা খালি বেশি পড়তে হবে। এইগুলো হচ্ছে যদি কোশ্চেন আসে লেট কমপ্লিকেশন, তাহলে তোকে সবগুলো লিখে প্রত্যেকটা থেকে 2-3টে করে জাস্ট মেনশন, বেশি কিছু লেখার দরকার হয় না। অনেক সময় আলাদা করে দিতে পারে, আলাদা করে দিলে জাস্ট এই একটাই দেবে আফটার ক্যাটারাক্ট, যেটা অলরেডি এইবার এসে গেছে। আশা করি তোদের নেক্সট ইয়ার আর রিপিট হবে না। ঠিক আছে, হ্যাঁ আরেকটা সিএমই, ঠিক আছে, এই দুটোই আসতে পারে, এর বাইরে বাকিগুলো আলাদা করে প্রবাবিলিটি খুব কম দেওয়ার। হ্যাঁ, এবার কোশ্চেনটা একটা দিতে পারে লেট পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন, তখন তোকে সবগুলোই লিখতে হবে আবার। ঠিক আছে, তো সিএমই কি? সিএমই মানে হচ্ছে সিস্টয়েড ম্যাকুলার এডিমা। এটা খুব কমনলি হয়ে থাকে, কজটা আমাদের কাছে একটু আননন। ঠিক আছে, মানে সেরকম যায় না, অনেকে বলে আরএল থেকে হচ্ছে, অনেকে বলে যে কোনো কমপ্লিকেশন হয়েছে তার জন্য হতে পারে, এনিথিং যেটাই হোক, জাস্ট একটা ফ্লুইড জমে গেছে, এই যে দেখ আফটার ক্যাটারাক্ট এরকম ফ্লুইড জমলে কি হবে, এটা ফোবিয়াতে হয়েছে, তো পেশেন্টের ভিসেন্ট ডিমনিস্ট হবে, পেশেন্ট দেখতে পাবে না। ভয়ের কিছু নেই, এটা এটা আমরা দেখে থাকি টপিক্যাল স্টেরয়েড বা এনসেট বা নেপাফেনিক যে ড্রপটা হয়, এটা দিলে ম্যাক্সিমাম ক্ষেত্রে ঠিক হয়ে যায়। ইফ ফেল দেন উই গো ফর সাবটেনার স্টেরয়েড, তো তাতেই ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা রিজলভ হয়ে যায়। ঠিক আছে, এইগুলো তোদের নাম জানতে হবে, পিবিকে ও সিউডোফেকিক বুলাস ক্যাটাপ্যাথি। সিউডোফেকিক বুলাস ক্যাটাপ্যাথি কি? কোনো কারণে যে কোনো এসআইসিএস বা ফেকোতে যদি কর্নিয়াল এন্ডোথেলিয়ামে ইনসাল্ট হয়, ইনসাল্ট মানে কোনো কারণে ডিস্ট্রয় হয়, তাহলে কি হবে, কর্নিয়াল এন্ডোথেলিয়াল সেল কাউন্ট কমে যাবে। আচ্ছা কেউ বলতে পারি এন্ডোথেলিয়াল কিসে কাউন্ট করে, কি ইনস্ট্রুমেন্টে? এটা খুব ফেভারিট এমসিকিউ, ওই জন্য জিজ্ঞেস করছি। স্পেকুলার মাইক্রোস্কোপ আমাদের এখানে আছে, আমরা প্রি অপারেটিভ সবার চেক করি। নর্মালি 500 বা তার নিচে, বেসিক্যালি 800 বা তার নিচে থাকলে তাহলে কিন্তু পেশেন্টকে আগে থেকে এক্সপ্লেন করতে হবে যে আপনার কিন্তু এরকম পিবিকে তো বুঝবে না, পেশেন্টকে বলতে হবে যে কর্নিয়াতে একটু সমস্যা হতে পারে, চোখের মনিতে আপনি কিন্তু ভালো ভিশন নাও আসতে পারে, এটাকে ক্রিটিক্যাল সেল কাউন্ট বলি। এন্ডোথেলিয়াল সেল কাউন্ট নর্মালি 25-30 বছরে 2500 থেকে 3000-এর মতো থাকে। ঠিক আছে, ওটা আস্তে আস্তে যত এজ হয় 60-70 ইয়ার্সে নর্মালি ওটা 1500-1000-এ গিয়ে ঠেকে যায়।
ঠিক আছে? তো এবার আমি যখন ফেকো করছি বা এসআইসিএস, ওটা আরো 200-300 লস হয়, হবেই, কিছুটা লস তো হবে। এবার বেশি লস হলো কোনো কারণে, ধর এসিআইএল বসালাম, তাহলে আরো বেশি লস হলো, তো সেই ক্ষেত্রে এটা এইরকম হয়ে যাবে আলটিমেটলি। তো পেশেন্ট এখানে ভিসেন আসবে না, আর এটা অনেক সিভিয়ার। এর থেকে এটাও দেখ কর্নিয়াতে পুরো এডিমা হয়ে গেছে। অবভিয়াসলি এই পেশেন্টের আমি যত ভালোই ওটি হয়েছে, পেশেন্ট দেখতে পাবে না, কর্নিয়া এরকম তো দেখবে কোথা থেকে? ঠিক আছে, এটা মেইনলি ডিসকাস করার কথা, সেটা হচ্ছে আফটার ক্যাটারাক্ট। এটাই এসছে এবার শর্ট নোট, জাস্ট রিসেন্ট ইয়ার। এটা আফটার ক্যাটারাক্ট এসছে, ওরা সব কমপ্লিকেশনই ম্যাক্সিমাম স্টুডেন্ট লিখে দিয়েছে, যেটা ভুল। ঠিক আছে, মানে অনেক টিচার বলেছে, আমি শিওর যাই না। তো এটা কি আফটার ক্যাটারাক্টটা? আফটার ক্যাটারাক্ট হচ্ছে অনেক সময় দেখা যায় অনেক, এটা ডিলেড কমপ্লিকেশন, আফটার 3 থেকে 6 মান্থ পরে হয়, যে লেন্সের পেছনে পোস্টার ক্যাপসুল আছে, তো সেখানে কোনো কারণে ইনগ্রোথ হয়ে ওখানে কিছু ডিপোজিশন হয়ে যায়। ডিপোজিশনটা অনেকটা এইরকম দেখতে, এটা খুরানারি পিকচার, দেখ এইরকম, এটাকে এলসিং পাল বলে, এরকম ডিপোজিট হয়ে যায়। তাহলে আমি কি করব? এই তো লেন্সটা আছে কোথায়? পোস্টার ক্যাপসুলে। এবার পোস্টার ক্যাপসুলে যদি কোনো কারণে ওপাসিফাই হয়ে যায়, তাহলে পেশেন্ট দেখতে পাবে? দেখতে পাবে না। তো আমরা এই ক্ষেত্রে কি করি, একটা লেজার আছে এনডি ইয়াগ লেজার, ND-YAG, ঠিক আছে, এনডি ইয়াগ লেজার দিয়ে আমরা ওই যে জায়গাতে ওপেসিফাই হয়েছে সেই জায়গাগুলো, সেই জয়স্টিক আছে একটা, জয়স্টিক মানে ভিডিও গেমের মতো, জাস্ট ওখানে একটা গোল মতো একটা হোল করে দিই, তাহলে ওই অংশটা দিয়ে পেশেন্ট দেখে নেবে। মানে বেসিক্যালি বলতে পারিস আমরা পোস্টার ক্যাপসুলের রেন্টই করছি, কিন্তু এখন তো আর লেন্সটা স্টেবল হয়ে গেছে, এখন যদি আমি ছোট একটা ফুটো করে দিই, তাহলে কি ওটার থ্রু দিয়ে পেশেন্ট দেখতে পাবে। এটাই কনসেপ্টটা, এটার নাম হচ্ছে এনডিআর লেজার। তো এই আফটার ক্যাটারাক্টে ম্যাক্সিমাম জিজ্ঞেস করে কেন হয়েছে, এই দুটো টার্ম আছে, সোয়েমিরিয়াং রিং আর এলসিং পাল, এটা বলতে হয়। আর এখানে টাইপগুলো তো এখানে বলেই দিলাম। আর এই যে কেন হচ্ছে, পলিফাইটেড টাইপ অফ আর্টার ক্যান অকার ফ্রম দি লেফট আউট অ্যান্টেরিয়র ক্যাপসুলার এপিথেলিয়াল সেল। বেসিক্যালি এপিথেলিয়াল সেলের মাইগ্রেশনের জন্য হতে পারে। এখন অনেক নতুন নতুন লেন্স ডিসকভার হয়েছে যাতে পিসিও প্রবাবিলিটি অনেক কমে গেছে। এখন যেগুলো একটু কস্টলি লেন্স, এগুলোতে পিসিও খুব একটা হয় না। ঠিক আছে, রিজিড লেন্সে একটু বেশি হয়। এটা একটা দেখ, একটা ম্যাল পজিশন অফ আইএল হয়েছে, আইএলটা না ডিসলোকেট হয়ে গেছে, বুঝতে পারছি? এটা হচ্ছে অ্যাফেকিক জোন, এটা হচ্ছে ফেকিক জোন, মানে সিডো ফেকিক জোন। তাহলে এই পেশেন্টের কি সমস্যা হবে? পেশেন্ট বলবে যে মাঝে মাঝে আমি দেখতে ভালো পাচ্ছি, মাঝে মাঝে একটা দেখতে পাচ্ছি না। কেন? যখন এরকম সরবে তখন একটা অ্যাফেকিক জোন হয়ে যাবে, যখন এরকম ভার্টিক্যালি আসবে তখন লেন্সটা সরে আবার নর্মালি হয়ে যাবে। তো এটাকে যেটা বেটার হচ্ছে লেন্সটাকে বার করে আবার নতুন করে অন্য লেন্স বসানো, এইভাবে রেখে দেওয়াটা ঠিক নয়। ঠিক আছে, এটা পেশেন্টের প্রবলেম হবে।